হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ফ্রি ক্লাসের অন্তিম ক্লাস এবং আজকে আমরা ম্যাথসের ক্লাস রেখেছি। আছেন সৌরভ স্যার। তো ইতিমধ্যে প্রায় 90 জন ছাত্রছাত্রী আমাদের এই লাইভ সেশনে যুক্ত হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এমনিতেই বাইরের ওয়েদার আজকে খুব একটা ভালো নয়, নেটওয়ার্ক ইস্যু অনেকের হচ্ছে, অনেকে জানিয়েছে। তবুও ঘড়ির কাঁটা তো থেমে থাকবে না, তো সময়কে সঙ্গী করেই আমাদেরকে এগোতে হবে। আর আমি তাই আর বেশি দেরি করব না, আমি স্যারকে অনুরোধ করব আজকের অঙ্কের ক্লাস শুরু করার জন্য। সৌরভ স্যার। থ্যাংক ইউ স্যার। সবাই আমার ভয়েস ঠিকঠাক শুনতে পেলে একটু কমেন্টে জানাবে। সবাইকে গুড ইভিনিং। আজকে আমাদের ফ্রি ক্লাসের অঙ্কের শেষ ক্লাস, যেরকম স্যার বললেন। তো তোমাদেরকে কয়েকটা কথা আমরা বলে রাখি আজকে, যে তোমরা পেড ব্যাচ জয়েন করলে কি পাবে। একটু ছোট্ট করে যদি আমি বলি, আমার পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আমি যেটুকু দেখেছি, ম্যাক্সিমাম স্টুডেন্টের অঙ্কতে সব থেকে বেশি সমস্যা যেটাতে হয় সেটা হচ্ছে ক্যালকুলেশন। অর্থাৎ অঙ্ক করতে তো সব পারবো, কিন্তু সময় শেষ করতে পারছি না। তার কারণ হচ্ছে ক্যালকুলেশনের স্পিড কিন্তু খুব কম। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। এবার এই ক্যালকুলেশন কিভাবে স্ট্রং করতে হয় সেটা আমাদেরকে দেখতে হবে এবং সেটা নিয়ে আমাদেরকে চর্চা করতে হবে। আমি যে সমস্যাগুলোর কথা বলছি, আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা আজকে ক্লাসে আছো, এই সমস্যা যাদের যাদের আছে তারা আমার সাথে একটু এগ্রি করবে। কাদের কাদের এই সমস্যা আছে, যে হয়তো অঙ্ক মোটামুটি একটু একটু বুঝতে পারি বা পারার চেষ্টা করি, কিন্তু যে জায়গাটাতে আটকে যায় সেটা হচ্ছে স্পিড ক্যালকুলেশন। তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করতে পারি না। দোকানে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি করে হিসাব করতে পারি না যে কত গ্রামের দাম কত হতে পারে। মুদির দোকান বলো, সবজির দোকান বলো, যে কোনো দোকানেই বলো, এই সমস্যাটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম জনের মধ্যেই আমরা দেখতে পাই। এই সমস্যাটা থাকে, সেটা হচ্ছে স্পিড, ক্যালকুলেশনের ক্ষমতাটা কম। এবং এটা সত্যি কথা বলতে কি, ওভারনাইট কিন্তু তৈরি হয় না। ক্যালকুলেশন একটা এমন জিনিস যে তুমি দেখবে হয়তো বাজারে দোকানে যারা ব্যবসা করছে, তারা কখনো হয়তো এমনও লোক আছে স্কুলেই যায়নি, কিন্তু তারাও খুব স্পিডে বা খুব ফাস্ট ক্যালকুলেট করে। এটার কারণ হচ্ছে এটা কিন্তু একটা অধ্যাবসায় এবং একটি প্র্যাকটিস। এটা প্র্যাকটিসের মাধ্যমেও কিন্তু সম্ভব এটাকে তুলে ধরা। এটা হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় যে সমস্যাটা আমরা দেখতে পাই ক্লাসের মধ্যে বা পরীক্ষা দিতে গিয়ে, অনেক ছেলেপুলে এরকম বলে যে স্যার, পরীক্ষার হলে অঙ্ক যখন আসে আমাদেরকে ভাবতে হয় যে কিভাবে অঙ্কটা করব, কিভাবে অঙ্কটা শুরু করব, বা অঙ্কটা কি বলতে চেয়েছে, এই অঙ্কটা আমি কিভাবে শুরু করব বা কিভাবে এগোবো, এটা ভাবতে হয়। থিওরি পেপারে তোমার অতটা ভাবার থাকে না, কারণ থিওরি পেপার ইন দ্য সেন্স জিকের পেপার গুলোতে, জিকে জিএস এর পেপার গুলোতে তুমি জানলে করবে, না জানলে স্কিপ করবে। কিন্তু অঙ্ক বা রিজনিং এমন একটা জিনিস যেখানে কিন্তু তোমাকে মাথা খাটাতে হবে, তোমাকে ভাবতে হবে। এবং এই ভাবার বিষয়টা কিন্তু সত্যি কথা বলতে কি পরীক্ষার হল তো নয়, এবং রেলের মতন পরীক্ষা কিন্তু একদমই পরীক্ষার হল নয়। অর্থাৎ তোমাকে এখানে কিন্তু সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে তোমার অঙ্কের টাইপ গুলো সম্বন্ধে কিন্তু একটা ধারণা থাকতে হবে। কম্পিটিটিভ পরীক্ষায় রেল বলো, এসএসসি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা বলো, বা অন্যান্য ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ, এই পরীক্ষার মধ্যে সিমিলারিটি অনেক, প্রচুর সিমিলারিটি দেখতে পাওয়া যায়, কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ডিফারেন্সও আছে এই পরীক্ষাগুলোর মধ্যে। এবং এই পরীক্ষাগুলোর মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটাই হচ্ছে মেন জায়গা, যে জায়গাটা কিন্তু একটা পেড ব্যাচে তুমি দেখতে পাবে, ফিল করতে পারবে। অর্থাৎ একটা পার্টিকুলারলি চ্যাপ্টার থেকে রেলের পরীক্ষায় কোন চ্যাপ্টারটা পরীক্ষকদের যারা কোশ্চেন সেট করছে তাদের পছন্দের জায়গা, পিএসসির পরীক্ষায় কোন জায়গাটা পছন্দের জায়গা, এসএসসির পরীক্ষায় কোন জায়গাটা পছন্দের জায়গা, এইভাবে তোমাদের কিন্তু ব্যাপারগুলোকে দেখতে হয়। এবারে ঘটনা হচ্ছে, তুমি যে কোনো প্রিভিয়াস ইয়ারের বই কেন বা প্রিভিয়াস ইয়ারের তুমি যদি কোশ্চেন পেপার দেখতে শুরু করো, 10,000, 12,000, 15,000 অঙ্ক আছে। 6 মাসের মধ্যে কি কারোর 15,000 অঙ্ক করা সম্ভব? সম্ভব নয়।
যদি 15,000 অঙ্ক 6 মাসের মধ্যে করা সম্ভব নয়, তাহলে আমাদের কিন্তু এই বাছাই ঝাড়াইটাই করতে হবে, এবং এই যে জায়গাগুলো আমাদের বেসিক ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, আমাদের কিন্তু সেই জায়গাগুলোকেই ভালো করে নজর দিতে হবে। তো ক্যালকুলেশন 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আচ্ছা যারা ক্লাস শুরু করুন করছে, তারা আমি কি এখানে ক্লাস শুরু করিনি তো অন্য কিছু করছি? যাদের মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট নয়, তারা লিভ করতে পারো। যেটা বলছিলাম যে প্রথম কথা হচ্ছে, আমরা প্রথম যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি, যে আমাদের কি করে ক্যালকুলেশনের স্পিড বাড়াতে হয়। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, আমাদের কতটুকু অঙ্ক মেন বেস তৈরি করতে পারে পরীক্ষার জন্য, সেটুকু অঙ্ককেই আমরা কিন্তু বেছে শুরু করতে হবে। এই দুটো জিনিস হচ্ছে অঙ্ক বা রিজনিং এর প্রিপারেশনের মেন স্তম্ভ তোমরা বলতে পারো। তো সব থেকে বড় কথা হচ্ছে, প্রতিটা চ্যাপ্টারের কোন কোন টপিক গুলো বা কোন কোন টাইপ গুলো ইম্পর্টেন্ট, সেটা তো আমরা ক্লাসের মধ্যে আলোচনা করব। ওই জায়গাটাকে আমরা বাছাই করে তোমাদেরকে বেস্ট জায়গাটা দেবো, যে এই টাইপ গুলো অঙ্ক দেখো এবং তার রেসপেক্টে তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের প্রোগ্রেস হবে। কিন্তু যে জায়গাটা তারপরেও সমস্যা থেকে যায়, সেটা হচ্ছে স্পিড। এই স্পিড কিভাবে বাড়াবো? দেখো, আমি তোমাদেরকে কয়েকটা কথা বলছি। স্পিড বাড়াবার কিন্তু কয়েকটা মন্ত্র আছে, আর এই মন্ত্রগুলো কিন্তু তোমাদেরকে প্রত্যেকদিন উচ্চারণ করতে হয়। যেরকম প্রত্যেকে ঠাকুরের কাছে প্রত্যেকদিন মন্ত্র উচ্চারণ করো, বা যার যে ভগবান, তারা যে ভগবানের বিশ্বাসী, তারা সে ভগবানের কাছে মন্ত্র উচ্চারণ করো, সেরকম অঙ্কের ভগবানের কাছেও কিন্তু তোমাদেরকে কিছু মন্ত্র আছে যেটা রোজ উচ্চারণ করতে হবে। এই মন্ত্রের মধ্যে প্রথম যে মন্ত্র পড়ে, সেই মন্ত্র কি? সেই মন্ত্র হচ্ছে নামতা। নামটা কিভাবে আমি উচ্চারণ করব? দেখো, নামটা কি আমি মুখস্থ করব? নামটা মুখস্থ যারা করে বা টেবিল যারা মুখস্থ করে, তারা কিন্তু ওইখানেই সব থেকে বড় ভুলটা করে ফেলে। নামটা বা টেবিল কিন্তু কখনো মুখস্থ করতে নেই। যেমন ধরো, তোমাদের পরীক্ষার জন্য হয়তো 1 থেকে 25 অব্দি মোটামুটি নামটা তোমাদেরকে জানতে হবে, 1 থেকে 30 অব্দি জানতে পারলেও আরো ভালো। তো এটাকে কি করে আমি আয়ত্তে নিয়ে আসবো? তুমি বাড়িতে বলার চেষ্টা করে দেখো, র্যান্ডম নামটা তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা কত অব্দি নামটা নিজেরা বলতে পারছো। যেমন ধরো, হয়তো 8-এর ঘরের নামটা কি 9-এর ঘরের নামটা হয়তো তোমরা ডাইরেক্টলি মুখে বলতে পারছো। এরপরে তোমাদের কাজ হবে, একটা সুন্দর A4 সাইজের পেপার নিয়ে, আমি যতটা বলতে পারছি না সেখান থেকে শুরু করে আপ টু 25 বা 30 অব্দি নামটা কিন্তু সুন্দর করে কাগজে লিখে রাখা। এবং সেই কাগজটাকে কিন্তু তুমি যে টেবিলের সামনে পড়তে বসছো বা যে জায়গায় তোমার পড়ার জায়গা, সেই জায়গার দেওয়ালের সামনে তুমি আঠা দিয়ে বা সেলোটেপ দিয়ে ব্যাপারটাকে চিটিয়ে রাখো। এটার ফলে তোমার কি হবে, ফটোগ্রাফিক মেমোরির মতন তুমি কিন্তু প্রত্যেক দিন যখন পড়তে বসবে, সেটা ম্যাথ করো বা রিজনিং করো বা জিকে করো, প্রথম কাজ হচ্ছে তোমার ওই টেবিলটা বা ওই নামটার কাগজটাকে চোখ বোলানো। এরকম করতে করতে যখন তুমি 1 মাস 1.5 মাস যাবে না, তখন তোমার ওই ফিগার গুলো, ডিজিট গুলো তোমার মাথায় ফটোগ্রাফিক মেমোরির মতন সেট হয়ে যাবে, তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে না। এবং এইটা যদি তোমরা করতে পারো, তোমাদের প্র্যাকটিস যদি, নামটা মুখস্থ করতে হবে না, দেখবে নামটার উপরে একটা খুব সুন্দর একটা বেস তৈরি হয়ে গেছে, এবং ক্যালকুলেশনের স্পিড তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ক্যালকুলেশনের স্পিড বাড়ছে। এই জিনিসটা খুব সায়েন্টিফিক ওয়ে। আমাদের মেমোরিজকে স্ট্রং করার জন্য ফটোগ্রাফিক মেমোরি একটা ওয়ান অফ দ্য মেন সায়েন্টিফিক ওয়ে, আমরা এটা বলে থাকি। যেমন আমরা পড়াশোনা করি, বিভিন্ন বইতে যদি ছবি থাকে, যেমন আমরা পড়তে অনেক বেশি ইন্টারেস্টেড হই, সেরকম ফটোগ্রাফিক মেমোরিও একটা পড়ার একটা পদ্ধতি, যে আমি একটা জিনিসকে রোজ দেখবো, কাগজে যখন দেওয়ালে ওটা লাগানো থাকবে, সেটা আমাকে কিন্তু মুখস্থ করতে সাহায্য করবে। এবং ঠিক এই ফটোগ্রাফিক মেমোরি যেরকম এখানে কাজ করে, ঠিক সেরকমই আরেকটা জায়গাতে আমাদের ফটোগ্রাফিক মেমোরি দিয়ে আমাদের কিন্তু ক্যালকুলেশনের স্পিডটা স্ট্রং করতে হবে, এবং সেই জায়গাটা হচ্ছে স্কোয়ার এবং কিউব। আজকে আমি তোমাদেরকে পারফেক্ট স্কোয়ার এবং পারফেক্ট কিউব শুধু নয়, আরো তার উপরে আরো ডিটেলসে যা যা জিনিস আসে, পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট কিউব, স্কোয়ার রুট, কিউব রুট ইত্যাদি বিষয়ের উপরে আজকে কিন্তু ক্লাস হবে। কিন্তু আমি তারপরেও তোমাদের প্রত্যেককে বলে রাখবো যে 1 থেকে নিয়ে আপ টু মোটামুটি তোমরা স্কোয়ারের জন্য কিন্তু 1 থেকে নিয়ে আপ টু 25 অব্দি তোমরা কিন্তু স্কোয়ার মুখস্থ রাখবে। আর যদি আমি কিউবের কথা বলি, তাহলে তোমাদেরকে অঙ্কে স্ট্রং হওয়ার জন্য বা অঙ্কের ক্যালকুলেশনে স্ট্রং হওয়ার জন্য তোমাদের কিন্তু 1 থেকে নিয়ে আপ টু প্রায়
20 অবধি কিউব কিন্তু মুখস্থ রাখতে হবে ইনিশিয়াল স্টেজে, এবং এটা কিন্তু প্র্যাকটিস করতে করতে আরো বাড়াতে হবে। বাট ইনিশিয়ালি এই সেম জিনিসটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো মুখস্থ করার নিয়ম সেম, একটা কাগজে লিখতে হবে A4 পেজে নিজের হাতে, এবং লেখার পরে সেটাকে দেওয়ালের যে জায়গাটা ঠিক নামতাটা লাগিয়ে রাখছো তার ঠিক পাশেই কিন্তু স্কোয়ার এবং কিউবটাকেও লাগিয়ে রাখতে হবে। এবং এই প্র্যাকটিসটা যদি তুমি 1 থেকে 1.5 মাস করতে পারো, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি তুমি অঙ্ক বা রিজনিং এর ক্লাসে একদম বোর ফিল করবে না। বিশেষ করে যারা আর্টসের স্টুডেন্ট আছো, যারা অঙ্কর ক্যালকুলেশন নিয়ে সব থেকে বেশি চিন্তা করছো যে স্যার অঙ্ক তো শিখে যাবো কিন্তু ক্যালকুলেশন কি করে স্ট্রং করব, আমি তোমাদের বলতে পারি 80% ক্যালকুলেশন কিন্তু তোমাদের এখান থেকে স্ট্রং হয়ে যাবে। বাকি 20% ক্যালকুলেশন স্ট্রং করার জন্য তোমাদেরকে ক্লাস দেখতে হবে। তোমরা বাকি 20% অঙ্ক করার জন্য তোমাদের হাতে কলমে অঙ্ক প্র্যাকটিস করো এবং ক্লাস করো, তোমাদের এই ব্যাপারটা কন্ট্রোলে এসে যাবে। বোঝা গেছে? তো এই ব্যাপারে যদি কারোর কোনো বক্তব্য থাকে তাহলে বলতে পারো, আমি সবাইকে সুযোগ দেবো টাইপ করে। তা না হলে কিন্তু আজকে আমি প্রথমে পারফেক্ট স্কোয়ারের দিকে এগোবো আস্তে আস্তে। আমার এই কথাটা সবাই অন্তত মেনটেন করে চলো। বিশেষ করে যারা কালকে থেকে পেড ব্যাচের ক্লাসে আসবে তারা অবশ্যই কিন্তু এই জিনিসটাকে মেনটেন করবে, যাতে তোমাদের ক্যালকুলেশনের স্পিড খুব স্ট্রং হয়ে যায়। এরপরে আমি যদি স্কোয়ারের নিয়ম বলি, তো যে কোনো সংখ্যার স্কোয়ার বের করবার কিন্তু কিছু নিয়ম থাকে। আমরা স্কোয়ার 1 থেকে 25 অব্দি মুখস্থ করব। যখন আমাদের মুখস্থ থাকবে একদম ঠোঁটের গোড়ায় থাকবে তখন তো সব থেকে তাড়াতাড়ি হবে, কিন্তু তাছাড়াও কখনো কখনো আমাদের কিন্তু স্কোয়ার মনে রাখবার জন্য বা মনে করবার জন্য কিছু ফর্মুলা বা কিছু শর্টকাট ট্রিক্স আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় স্কোয়ার এবং কিউবের ক্ষেত্রে। এবং স্কোয়ারের ক্ষেত্রে সব থেকে প্রচলিত যে ফরম্যাটটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলা তোমরা প্রত্যেকেই জানো। এই ফর্মুলার বেস করে কিন্তু অবশ্যই সব থেকে প্রচলিত ধারণা অনুযায়ী স্কোয়ার বার করা যায়। যেমন তোমাকে আমি একটা ছোট্ট নাম্বার যদি বলি, ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমি একটা নাম্বার লিখছি 56। তো এই 56 এর স্কোয়ার তো আমাদের মুখস্থ নেই, তো 56 এর স্কোয়ার আমরা কিভাবে বার করব? 56 এর স্কোয়ার বার করতে গেলে আমাদেরকে এইটাকে ধরতে হবে এ এবং এটাকে ধরতে হবে বি। এ বি ফরম্যাটে আমরা লিখব। এরপরে আমাদের এই যে a স্কোয়ার 2ab স্কোয়ার আছে, এটাকে আমরা পিছন দিক থেকে ক্যালকুলেশন শুরু করব। অর্থাৎ সবার প্রথমে আমাদের যার ক্যালকুলেশন আসবে সেটা হচ্ছে বি, অর্থাৎ বি এর মান এখানে কত? 6 বা 6 স্কোয়ার। 6 স্কোয়ার যদি আমরা লিখি তাহলে 6 স্কোয়ার কত হয়? 6 স্কোয়ার হয় 36। তাহলে আমরা 36-এর 6 লিখলাম, হাতে রইল 3। এরপরে আমাদের নেক্সট স্টেপ কি থাকবে? তাহলে বি স্কোয়ার আমাদের হয়ে গেল। এরপরে আমাদের চলে আসছে কি না 2ab। তাহলে 2ab অর্থাৎ 2 গুণ a গুণ b। তাহলে আমাদের এখানে a আর b এর গুণ করলে 5 আর 6 গুণ করলে হয় 30। আর 30-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে আমাদের হয় 60। 60-এর সাথে আমার হাতে 3 ছিল, তাহলে 60-এর সাথে 3 যোগ করলে হয় 63। তাহলে 63-র আমাকে এখানে 3 নামাতে হবে, আমার হাতে থাকবে আবার 6। এরপরে লাস্ট কি আছে? 5। এখানে দেখো a স্কোয়ার আছে মানে 5 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার অর্থাৎ 5 আর 5 গুণ করলে 25। 25 আর 6 হয়ে গেল কত? 31। তাহলে 3136 ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম করে কিন্তু আমরা যে কোনো সংখ্যার স্কোয়ার বার করতে পারি। 3136 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে প্রত্যেকের? আশা করি কারোর কোনো ডাউট নেই। আচ্ছা, ভিডিও একজন লিখছে দেখা যাচ্ছে না, বাকিরা পরিষ্কার ভিডিও দেখতে পাচ্ছ তো? আশা করি কারোর কোনো অসুবিধা হচ্ছে না। একটু কমেন্টে জানাবে। ক্লিয়ার? বাপ্পা দেবনাথ বলছে ক্লিয়ার, সবাই ক্লিয়ার বলছে। ভেরি গুড। তো আমি যারা বুঝলে না তাদের জন্য আরেকবার বোঝাবো আরেকটা অন্য ডিজিট নিয়ে। ধরো আমি এখানে আরেকটা সংখ্যা লিখছি, যে সংখ্যাটা হচ্ছে 48। তাহলে আমাকে যদি 48-এর স্কোয়ার বার করতে হয়, 48-এর স্কোয়ার বার করবার ক্ষেত্রে আমাদেরকে যে ফর্মুলাটা মাথায় রাখতে হবে a স্কোয়ার 2ab অ্যান্ড b স্কোয়ার। এবং মনে রাখবে এখানে 4-এর মান হচ্ছে a আর 8-এর মান হচ্ছে b। a আর b দুটো সংখ্যা। তাহলে আমি যদি b স্কোয়ার থেকে শুরু করবো, আমি বললাম কি পিছন দিক থেকে আমাকে শুরু করতে হবে। তাহলে সবার প্রথমে আছে কি b স্কোয়ার, অর্থাৎ এই 8 হচ্ছে b এর মান,
আর এর মান হচ্ছে 4। তাহলে 8 এর মান যদি থাকে তাহলে 8 8 কত হবে? 8 8 হবে প্রথম সংখ্যা 64। তাহলে 64 আমি 4 লিখলাম, আমাদের হাতে রয়ে গেল কত? 6। এরপরে আমাকে কি বলেছে? 2ab, বি স্কোয়ার তো হয়ে গেল, এরপরে আসছে 2ab। তাহলে 2ab এর মান যখন আমাদেরকে বার করতে হবে তখন আমাদের কি করতে হবে? 2 এর সাথে a তার সাথে b আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 2 এর সাথে a আর b গুণ করার ক্ষেত্রে 4 আর 8 গুণ করলে আমরা জানি কত হয়? 4 8 32। 32 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 32 দুগুণে কত হয়? 64। আর আমাদের হাতে ছিল 6, তাহলে 64 আর 6 কত হয়? 70। তাহলে 70 এর আমি এখানে শূন্য নামালাম, আমাদের হাতে রইল 7। এবারে 4 আর 4 গুণ করলে কত হয়? 16। 16 সাথে আমরা যদি 7 গুণ যোগ করে দিই তাহলে 16 আর সাথে হয়ে যায় আমাদের 23। তাহলে 2304 ইজ দ্য রাইট অ্যান্সার। a স্কোয়ার 2ab b স্কোয়ার এই ফরম্যাটে এই অঙ্কগুলো হবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? আচ্ছা স্যার, এই ফর্মুলাটাতে ছাড়া অন্য কোনো রকম ভাবে করা যাবে? অবশ্যই যাবে। কিভাবে করব? আমি আরেকটা তোমাদেরকে নিয়ম দেখাই, যেটা এই নিয়মটার থেকেও আরেকটু প্রচলিত নিয়ম এবং আরেকটু সহজ নিয়ম। সেটা কি? ধরো আমি তোমাদেরকে আরেকটা সংখ্যার স্কোয়ার দেখাচ্ছি। ধরো 38। 38 এর স্কোয়ার যদি আমরা করি তাহলে 38 এর স্কোয়ার যদি আমাদের বার করতে হয় তখন আমরা কি করব? দেখো আমরা এখানে 3 এর স্কোয়ার তো জানি কত। 3 এর স্কোয়ার কত? প্রত্যেকে বলো 3 এর স্কোয়ার কত? 3 এর স্কোয়ার হয়ে গেল আমাদের 9। তাহলে এটাই কিন্তু আমাদেরকে ডবল ডিজিটে লিখতে হবে সবসময়, 0 9। আর 8 এর স্কোয়ারও আমরা জানি কত। 8 এর স্কোয়ার হয়ে গেল আমাদের 64, আমাদেরকে এখানে লিখে দিতে হবে 64। আমাদের এটা হয়ে গেল প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আমাদের কি করতে হবে? আমাদের দ্বিতীয় স্টেপে যেটা করতে হবে, এই 3 আর 8 আমাদেরকে গুণ করতে হবে। তাহলে আমরা জানি 3 আর 8 গুণ করলে কত হয়? 3 8 24। দেখো এখানে নামটা চলে আসছে। তাহলে 3 আর 8 গুণ করলে 24, তার সঙ্গে আমাকে যখন 2 গুণ করব 24 দুগুণে কত হয়? 48। এই একটা সংখ্যা বাদ দিয়ে এখানে তোমরা 48 লিখে ফেলো। লাস্টের একটা সংখ্যা বাদ দিয়ে, এককের ঘরটা বাদ দিয়ে 48 লিখে ফেলো, দিয়ে যোগ করো। তাহলে এখানে কত হবে? 4 8 আর 6 14, 4 হাতে থেকে 1, 9 4 13 আর 1 14। 1444 ইজ দ্য রাইট অ্যান্সার। আরো সহজ নিয়ম, প্রত্যেকের বোঝা গেছে? কারোর কোথাও অসুবিধা নেই আশা করি, সবার ক্লিয়ার? তাহলে যে কোনো সংখ্যার স্কোয়ার বার করবার ক্ষেত্রে তোমাদেরকে দুটো নিয়ম শেখালাম। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম, এগুলো হচ্ছে প্রথম নিয়ম, আর এই নিয়মটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। আচ্ছা আমি যদি এ বির এই 56 স্কোয়ারটাই এই ফরম্যাটে একবার করে দেখাই, কিভাবে হবে? আমি 56 স্কোয়ার লিখছি। তাহলে দেখো প্রথমে আমরা লিখছি কি 5 এর স্কোয়ার। তাহলে 5 এর স্কোয়ার আমাদের কত হয়? 25। আর 6 এর স্কোয়ার, 6 স্কোয়ার কত হয়? 36। তাহলে আমরা 25 আর 36 লিখে ফেললাম। মাথায় রাখবে যখন স্কোয়ারটা ডবল ডিজিটে চলে আসে তখন কিন্তু আমাদেরকে ডবল ডিজিটে লেখার দরকার পড়ছে না, ওটা তো অটোমেটিকলি আসছে, কিন্তু এখানে আসছিল না বলে আমাকে 0 9 লিখতে হয়েছিল। তাহলে 5 এর স্কোয়ার 25 আর 6 এর স্কোয়ার হয়ে গেল 36। তাহলে 2536 লিখলাম। সেকেন্ড স্টেপ আমাদের কি হবে? এই যে দুটো নাম্বার আছে এই দুটো নাম্বারকে আমরা গুণ করব এবং তার সাথে 2 গুণ করব। তাহলে 5 আর 6 গুণ করলে কত হয়? 30। 30 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 60। আমরা এখানে 60 লিখে দেব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যোগ করে দাও 6, এখানে 3, 6 আর 5 11 1 হাতে থেকে 1, 2 এর 1 3, 3 1 3 6 ইজ দ্য রাইট অ্যান্সার। যে কোনো সংখ্যার স্কোয়ার এই দুটো নিয়মের মাধ্যমে কিন্তু তোমরা বার করতে পারবে। যার যেটা সুবিধা মনে হবে সে সেটা শিখে রাখো, বাট 1 থেকে 25 অব্দি স্কোয়ার কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, এটা মাথায় রাখো। আর তারপরে যদি কোনো সংখ্যার স্কোয়ার কখনো অঙ্কের দরকার পড়ে তখন তোমাদেরকে এই নিয়ম করে অ্যাপ্লাই করে বার করে নিতে হবে। প্রত্যেকের ক্লিয়ার? কারোর কোনো ডাউট নেই তো? ভেরি গুড। আচ্ছা কালকের পেড ব্যাচে কারা 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 ক্লাসে আছো একটু কমেন্টে জানাবে তো, যে কারা কারা কালকের পেড ব্যাচের ক্লাসে আছো। কারা কারা কালকের পেড ব্যাচের ক্লাসে আছো একটু কমেন্টে জানাবে, একটু দেখতে যাই। কালকের পেড ব্যাচের ক্লাসে কারা কারা আছো? আচ্ছা
এরপরে আমি তোমাদেরকে যদি আরো একটা শর্টকাট দেখাই, যে কোনো নাম্বার যার লাস্টে 5 থাকে তার কি করে স্কোয়ার বার করতে হয়। যেমন ধরো একটা সংখ্যা লেখা আছে 75, 85, 85, 95, 35, এরকম যা খুশি লেখা থাকতে পারে। তো এইটা কিভাবে আমি বার করব? দেখো, আমাকে এখানে 7 আর 5 দেওয়া আছে। আমরা প্রত্যেককে 7-এর পরের ডিজিটটা জানি তো কত? 7-এর পরের ডিজিট কত? 8। তাহলে 7-এর সাথে আমাকে 8 গুণ করতে হবে, আর 5-এর এখানে আমাদেরকে স্কোয়ার লিখতে হবে। তাহলে 7 আর 8 গুণ করলে কত হয়? 56, আর 5-এর স্কোয়ার লিখলে কত হয়? 25। তাহলে 5625 ইজ দ্য রাইট অ্যান্সার, যদি লাস্টের সংখ্যা 5 থাকে। যদি তোমাদেরকে এখানে বলে 45-এর স্কোয়ার করতে, তাহলে 4-এর পরের নাম্বারটা কি? 5। তাহলে 4 আর 5 গুণ করলে 4 5 20, আর 5-এর স্কোয়ার লিখে দাও 25, 2025। ধরো তোমাদেরকে বলেছে 65 স্কোয়ার বার করতে, তাহলে 6-এর পরের সংখ্যা কি? 7। তাহলে 6 আর 7 গুণ করলে 6 7 42, আর 5-এর স্কোয়ার 25। তাহলে 4225 ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম করে তোমরা যে সংখ্যার লাস্টে 5 থাকবে, যে কোনো সংখ্যার মোটামুটি স্কোয়ার তোমরা কিন্তু বার করতে পারবে। যদি তোমাদের 115 থাকে, ধরো বলেছে 115 স্কোয়ার, তাহলে তোমরা কি করবে? 11-র পরের সংখ্যাটা কি হয়? এটাকে দুটো ব্রেক করে নাও। 11-র পরে কি হয়? 12। 11 আর 12 গুণ করলে কত হয়? 132, আর লাস্টে 5-এর স্কোয়ার 25। তাহলে 13225 ইজ দ্য রাইট অ্যান্সার। ডবল ডিজিট নাম্বার মানে ট্রিপল ডিজিট নাম্বার হলেও অসুবিধা নেই। আচ্ছা, যদি সেম কেসে এই অঙ্কটাতেও আমি তোমাদেরকে আরেকবার দেখাই, ধরো তোমাদের এমন কোনো নাম্বার দিচ্ছে যেটা কিনা ডবল ডিজিট, ধরো 102 স্কোয়ার বার করতে দিয়েছে, কিভাবে করব? তাহলে আমি সিমিলারলি সেম কেস, প্রথমে আমি নেব 10-এর স্কোয়ার, তাহলে 10-এর স্কোয়ার কত হয়? 100। তারপরে আমি নেব 2-এর স্কোয়ার, তাহলে 2-এর স্কোয়ার কত হয়? 04। এবারে আমি দুটো নাম্বার গুণ করব, 10 আর 2। 10 আর 2 গুণ করলে কত হয়? 20। তার সাথে স্কোয়ার যেহেতু আছে, আবার 2 গুণ করবো, কত হবে? 40। তাহলে একটা ঘর বাদ দিয়ে 40টা আমি এখানে লিখে দেবো। তাহলে আমাদের সংখ্যাটা কত চলে এসছে? 40401, অর্থাৎ 10404 ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা এরকম ভাবে যে কোনো 3টে ডিজিটের যদি সংখ্যা থাকে তারও স্কোয়ার বার করতে পারবে। যদি আগের নিয়মটা এই নিয়মটা অ্যাপ্লাই করে এই 75 65 2 অক্ষরের ডিজিটের স্কোয়ার বার করতে যাও তাও হবে, কিন্তু এটা করা মানে আরো তাড়াতাড়ি আরো সহজে হয়ে যাবে। এনি ডাউট? কারোর কোনো ডাউট? তোমরা ধরো তোমাদেরকে বলেছে, আমি তোমাদেরকে একটা নাম্বার দেখাচ্ছি, 100 একটা নাম্বার তোমরা বলো, 113, 107 বলো প্রথমে, কি 108? 108-এর স্কোয়ার বার করবো। তো 108-এর স্কোয়ার বার করবার ক্ষেত্রে আমরা কি জানি? 108-কে যদি আমাদের স্কোয়ার বার করতে হয়, আমরা আরেকটা নিয়মও করতে পারি। সেটা কি? তুমি এটাকে বেস ধরো 100, এটাকে বেস ধরো 100। তাহলে বেসের থেকে এটা কতটা বড় আছে? বেস যদি আমরা 100 ধরি, তাহলে এই নাম্বারটা বেসের থেকে কত বড় আছে? 8 বড় আছে। তাহলে এর সাথে 8 যোগ করে দাও। তাহলে 108-এর সাথে 8 যোগ করলে কত হয়? 116। আর এই 8-এর স্কোয়ার লিখে দাও 64। ধরো তোমাকে এই 115 স্কোয়ার বার করতে বলেছে। তোমাকে যদি বলা হয় 115 স্কোয়ার বার করতে, তাহলে 100 যদি আমরা বেস ধরি, তাহলে 115 স্কোয়ার যখন আমরা বার করব, তাহলে 100-র সাথে বেস যদি ধরি, এটা 15 বড় আছে, প্লাস 15। তাহলে আমি 115-র সাথে আরো 15 যোগ করে দেবো, এখানে কত লিখবো? 130। আর যেহেতু 15 বেশি আছে, তাই জন্য 15 স্কোয়ার আমাদেরকে লিখতে হবে কত? 225। কিন্তু আমি মাত্র দুটো ডিজিটে লিখতে পারবো লাস্টের সংখ্যাটা, আমি 3টে ডিজিটে লিখতে পারবো না। তাহলে আমাকে এরকম ভাবে লিখতে হবে 225। 5 2 আর এই দুটো এখানে যোগ হয়ে যাবে, 2 3 1 132 25 হয়ে গেল অ্যান্সার। বোঝা গেছে? খেয়াল করে দেখো কোন জায়গায় ডিফারেন্স হলো। আমি এখানে বেস 100 ধরেছিলাম, এটা 8, আর 8-এর স্কোয়ার 64টা ডবল ডিজিট নাম্বার ছিল, কিন্তু এটা হচ্ছে ট্রিপল ডিজিট নাম্বার। তাই জন্য আমি এখানে দুটো ডিজিটে লিখতে পারবো, আর যেটা এক্সট্রা থাকবে সেটা এটার সাথে যোগ হয়ে যাবে। ওই জন্য 130-এর সঙ্গে 2 যোগ হয়ে 132 হলো, আর এখানে 25 হলো। এরকম করে তোমরা যে কোনো 2 ডিজিট নাম্বারেরও স্কোয়ার বার করতে পারবে।
পরীক্ষায় যতটুকু দরকার ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি, এর বাইরে তোমাদের দরকার নেই, ইরিলেভেন্ট। বোঝা গেছে? এনি ডাউট? ভেরি গুড। তাহলে মোটামুটি তোমরা যে কোনো সংখ্যার ছোট হোক বড় হোক মোটামুটি স্কোয়ার তোমরা বার করতে পারবে, তাই তো? বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো এখানে 84 স্কোয়ার বার করে দেওয়া আছে, আশা করি তোমরা এটাও বার করতে পারবে। উত্তরটা আমি লিখেই দিয়েছিলাম, এটা ভুল করে লেখা হয়ে গেছে, তোমাদেরকে জিজ্ঞেস করতাম। আচ্ছা, শেষের সংখ্যা 5 থাকলে তার স্কোয়ার বার করবার নিয়ম তোমাদেরকে আমি এখানে বলে দিলাম। তাহলে এখানে তোমরা এই যে নাম্বারগুলো লেখা আছে এই নাম্বারগুলোর ছটপট করে দেখি স্কোয়ার বলতে পারো কিনা। প্রত্যেকে একটু তাড়াতাড়ি করে চেষ্টা করো তো দেখি। এই মুহূর্তে যতটুকু শিখলে তার রেসপেক্টে খাতা পেন নিয়ে তো সবাই বসে আছো, তোমরা এই নাম্বারগুলো স্কোয়ার বার করতে পারো কিনা। যেমন ধরো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে নাম্বারগুলো তোমরা বলবে, 99 বলবে, 118 বলবে, 151 বলবে। এই তিনটে নাম্বারের খালি স্কোয়ার তোমরা বার করতে পারো কিনা বলো। 99, 118 and 151। কোনটার অ্যান্সার দিচ্ছ সেটাকে লিখে ইকুয়ালস টু দিয়ে তারপরে লেখো, তাহলে তো বোঝা যাবে। হ্যাঁ, সুচন্দ্রা মুখার্জি এরকম লিখেছে 99 স্কোয়ার। ভেরি গুড। 99 স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কত আসছে, 99 স্কোয়ার আসছে 9801। এবারে তোমরা 118 স্কোয়ার কত আসছে বলো। 13924 is the right answer. আচ্ছা, 151 স্কোয়ার কত আসছে? 151 স্কোয়ার চলে আসছে কত? 151 স্কোয়ার একজন লিখেছে সৃজিতা ব্যানার্জি 22801। 22801। তাহলে প্রত্যেকে বুঝতে পারছো তো? এইবারে তোমাদের পরীক্ষা এগুলো কেমন ভাবে আসবে। সিম্পলিফিকেশনের অঙ্ক তো দেবে, যেখানে আমরা সরল করি সেখানে এরকম বড় একটা সংখ্যা দিয়ে দেবে তার স্কোয়ার, প্লাস ফেসে গেলাম যদি আমরা স্কোয়ার করতে তাড়াতাড়ি না পারি ওখানে তোমাদেরকে এটা টেস্ট করে নেবে। ডাইরেক্টলি তো পরীক্ষা হলে তোমাকে বলবে না 151 স্কোয়ার বার করো কত হবে, তোমাদেরকে সিম্পলিফিকেশনের অঙ্কের মধ্যে দিয়ে দেবে যে এখানে বলো এটা স্কোয়ার কত হবে, তখন তোমাকে এটার মধ্যে বলতে হবে যে এটা স্কোয়ার কত হবে ক্যালকুলেট করে। বোঝা গেছে প্রত্যেকের? প্রত্যেকে বুঝতে পেরেছো? কারোর কোনো অসুবিধা নেই? আচ্ছা দেখো এইখানে কিছু কন্ডিশন আমরা লিখে রেখেছি। কি কন্ডিশন লিখে রেখেছি? কন্ডিশন হচ্ছে যদি কোনো সংখ্যার এককের অঙ্কটি 2, 3, 7 বা 8 হয় তাহলে কিন্তু সেটা কখনোই পারফেক্ট স্কোয়ার হবে না। এটা কিন্তু সবাই প্রত্যেকে মানে মাথায় রাখবে। কোনো নাম্বারের যদি এককের অঙ্ক 2, 3, 7 বা 8 হয় তাহলে কিন্তু সেটা কখনোই একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না। এগুলো ওয়ান লাইনের কোশ্চেনের মতন বিভিন্ন সময় পরীক্ষাতে দেয়, পিএসসি টাইপের পরীক্ষাতে মাঝে মাঝে দেখতে পাওয়া যায়, রেলের পরীক্ষায় দেবে না। আমি তাই জন্য এটা ওয়ান লাইনের মতো নিয়ে এসেছি, এটা প্রত্যেকে কিন্তু নোট করে রাখবে। কোনো সংখ্যার এককের অঙ্ক বা লাস্ট অঙ্ক কখনোই কিন্তু এই নাম্বারগুলোর হবে না, ঠিক আছে? 2, 3, 7, 8 মধ্যে কখনোই যাবে না। তার মানে এটা নয় 2, 3, 7, 8 বাদ দিয়ে যা আসবে সেগুলোই পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে, তা কিন্তু নয়। কিন্তু কোন সংখ্যার এককের অঙ্ক কখনোই 2, 3, 7 বা 8 হবে না। এটা কিন্তু ওয়ান লাইনের কোশ্চেনের মতন পরীক্ষায় মাঝে মাঝে দেয়, আমি দেখেছি। ঠিক আছে, এই যে আমাকে একজন জিজ্ঞেস করছে সৃজিতা ব্যানার্জি কেন হবে না, তোমাকে এটা কেন হবে না বলতে গেলে একটা ক্লাস লাগবে, তাহলে তোমার সেটা জানার দরকার নেই, ইরিলেভেন্ট। আমি প্রথম দিনকেই বলেছি যে কম্পিটিটিভে আমাদেরকে এটা জানতে হবে কতটা আমাকে পড়তে হবে, কতটা আমাকে ছাড়তে হবে। আমি যদি ইরিলেভেন্ট জিনিস মাথায় বেশি করে ঢুকিয়ে নিয়ে বসে থাকি যেটা পরীক্ষায় আসবে না বা আসার চান্স নেই, তাহলে আমার সেটা তো দরকার নেই, আমি সেটাকে স্কিপ করব। আমাকে যেটুকু জানার দরকার সেটুকু আমি জানবো। বোঝা গেছে প্রত্যেকের? আচ্ছা
চঞ্চল সাহা বলছে 151টা বলুন। 151টা তো এই মাত্র বললাম, আবার বলে দিচ্ছি। যদি আমি 151টাকে ব্রেক করি, তাহলে 15 আর 1-এ ব্রেক করো, তাহলে 15 স্কোয়ার কত? 225। আর 1-এর স্কোয়ার কত? 01। এরকম ভাবে লিখে দাও। এইবারে 15 1-কে 15, যেহেতু স্কোয়ার করছি, তাহলে 15 ইন্টু 1 ইন্টু 2, তাহলে 15 1-কে 15, 15 2 30। আমি এখানে 30 লিখে দেবো। 108222 22801। এ তো খুবই সহজ নিয়ম, ঠিক আছে? এই কোশ্চেনটাও অনেকবার পরীক্ষায় আমি দেখতে পেয়েছি। এরকম ট্রিকি কোশ্চেন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ক্লার্কশিপ জাতীয় রাজ্য সরকারের পরীক্ষায় খুব মাঝে মাঝে জিজ্ঞেস করে। বলছে কোন সংখ্যার এককের অঙ্ক যদি 5 হয় আর দশকের অঙ্ক যদি 2 হয়, তবেই সেটা পারফেক্ট স্কোয়ার হবে। যদি 2 না হয়, তাহলে কিন্তু কখনোই সেটা পারফেক্ট স্কোয়ার হতে পারে না। কি বক্তব্যটা হচ্ছে, যদি একটা কোনো সংখ্যার লাস্ট ডিজিট বা এককের অঙ্ক যদি 5 হয়, তাহলে অবশ্যই দশকের অঙ্ক কিন্তু 2 হবে, তবেই কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার হবার সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ এমন একটা সংখ্যা তোমাদেরকে দেওয়া আছে, যেই সংখ্যাটা কিনা পারফেক্ট স্কোয়ার এবং তার লাস্টের ডিজিট 5 বা এককের অঙ্ক, তাহলে দশকের অঙ্ক অবশ্যই 2 হতে হবে। 2 ছাড়া অন্য কোনো সংখ্যা হতে পারে না। এককের অঙ্ক বলতে আমার, ধরো আমি এখানে একটা সংখ্যা লিখছি 1 2 3 4 5 6, এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা এরকম করে এগোচ্ছে। অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই ধরনের ক্লাসগুলো যখন একদম অঙ্ক গোড়া থেকে শুরু হবে আমাদের বেসিক ব্যাচে, কাল থেকে আমরা শিখবো, ঠিক আছে? তো এককের অঙ্ক যদি 5 হয়, দশকের অঙ্ক 2 মিনিমাম হতেই হবে। 2 যদি না হয়, তাহলে সেটা কোনোদিন জীবনেও পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে পারে না। কিন্তু তার মানে আবার এটাও নয় যে যদি এককের অঙ্ক 5 আর দশকের অঙ্ক 2 থাকে, তাহলেই সেটা পারফেক্ট স্কোয়ার। আমি তো 325ও লিখতে পারি, কিন্তু এটা তো একটা পারফেক্ট স্কোয়ার নয়। কথাগুলো বোঝা যাচ্ছে কি বললাম? যে এককের অঙ্ক 5 আর দশকের অঙ্ক 2 হবে, তার মানে যে সবসময় পারফেক্ট স্কোয়ারও হয়ে যাবে, তার কোনো মানে নেই। 325 কিন্তু পারফেক্ট স্কোয়ার নয়। কিন্তু যদি সেটা পারফেক্ট স্কোয়ার হয় আর লাস্ট ডিজিট যদি 5 থাকে, তাহলে মানে এককের অঙ্ক যদি 5 থাকে, তাহলে দশকের অঙ্ক 2 হতেই হবে। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, 3 নম্বর অপশন আমাদের কি বলছে? বলছে কোন নাম্বারের ডিজিট সাম অলওয়েজ 1 4 7 অর 9 হবে যদি এটা পারফেক্ট স্কোয়ার হয়। পারফেক্ট স্কোয়ার যদি হয়, তাহলে সেটা ডিজিট সাম অতি অবশ্যই কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যে হবে। ধরো আমি তোমাদেরকে একটা সংখ্যা লিখে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মনে করো তোমরা 151 স্কোয়ার বার করলাম, যখন আমাদের সংখ্যাটা কি এলো? 22801। তাহলে এই 22801 সংখ্যাটার আমরা যদি ডিজিট সাম যোগ করি, কত হচ্ছে? তাহলে 2 আর 2 যোগ করলে কত হয়? 4। 8 আর 4 যোগ করলে কত হয়? 12। 12 আর 1 কত হয়? 13। তাহলে 13 হলো। আবার আমাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে, তাহলে 1 আর 3 যোগ করব, আমার এখানে চলে আসবে 4। বোঝা গেল? আবার রিপিট করছি, 151 স্কোয়ার কত হয়েছে? 22,801। তাহলে এখানে সবগুলো ডিজিট যদি আমরা যোগ করি, তাহলে 2 আর 2 যোগ করলে কত হলো? 4। 8 আর 4 12, 12 আর 1 13। এখানে 13কে যদি আমরা আবার লিখি, আবার যদি ডিজিট গুলো যোগ করি, তাহলে কত হলো? 4। তাহলে যে কোনো নাম্বার যেটা কিনা পারফেক্ট স্কোয়ার, তার ডিজিট সাম অবভিয়াসলি অলওয়েজ কিন্তু আইদার 1 অর 4 অর 7 অর 9 এর মধ্যেই হবে। বোঝা গেছে? তার মানে আবার এটা নয় যে কোনো সংখ্যা যার ডিজিট সাম এগুলোর মধ্যেই আসছে সেটাও একটা পারফেক্ট স্কোয়ার। আমি একটা সংখ্যা লিখলাম 54, 5 আর 4 যোগ করলে 9 হয়, কিন্তু এটা তো পারফেক্ট স্কোয়ার নয়। কিন্তু যদি পারফেক্ট স্কোয়ার হয়, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই কিন্তু এর মধ্যে হতে হবে। যেমন ধরো রেলের পরীক্ষায় আগের বার একটা কোশ্চেন এসেছিল। এরকম কোশ্চেন এসেছিল, আমি তোমাদেরকে ছোট্ট করে লিখে বোঝাচ্ছি। আমি তোমাদেরকে 4টে অপশন দিচ্ছি, 4টে অপশন তোমরা লিখলে বুঝতে পারবে। দাঁড়াও বলছি। ঠিক আছে, এরকম 4টে অপশন দিয়েছে।
দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করে যে এর মধ্যে কোনটা পারফেক্ট স্কোয়ার নয় বলো। তো কি করে করব? তো দেখো, এটা হচ্ছে রেলের পরীক্ষায় কোশ্চেন। তো আমাদেরকে এইখানে কোন সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার নয় জানতে গেলে কি করে করব, তার সব থেকে ইজি এক্সাম্পল হচ্ছে কি বলতো? সব থেকে ইজি এক্সাম্পল হচ্ছে আমাদেরকে সবগুলো ডেটা যোগ করতে হবে। তাহলে এখানে 2 আর 1 যোগ করলে কত? 3, 3 আর 2 5, 5 আর 5 10। তাহলে এখানে 10 হলো। আবার যদি আমি দুটো ডিজিট যোগ করি, ডিজিটাল সাম হচ্ছে 1। এখানে 2 আর 1 3, 3 3 6, 6 1 7, 7 6 13। আবার যদি যোগ করি কত হচ্ছে? 4। এখানে 2 আর 1 3, 6 আর 3 9, 9 আর 9 18, 18 আর 8 আর 1 যোগ করলে কত আসছে? 9। আর এখানে 2 আর 1 3, 3 2 5, 5 আর 1 6, ডাইরেক্ট আসছে 6। তাহলে দেখো, এখানে ডিজিট সাম 1, এখানে ডিজিট সাম 4, এখানে ডিজিট সাম 9, কিন্তু এটা ডিজিট সাম আসছে 6। তার মানে এটা পারফেক্ট স্কোয়ার হতে পারেই না। এগুলো হতে পারে কি পারে না আমার জানা দরকার নেই, কিন্তু এটা যে 100% নয় এটা আমি গ্যারান্টি হয়ে গেলাম। এবং পরীক্ষার হলে এই কোশ্চেনটা দিয়েছিল তোমরা এই টপিকটার বা এই নিয়মটা জানো কিনা সেটা চেক করে দেখার জন্য। আরো অনেক নিয়মে করা যায়, সেগুলো নিয়ে আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করবো। বাট আজকে যেটুকু দেখাচ্ছি, এরকম অঙ্ক কিন্তু আমাদের রেলের পরীক্ষায় এরকম ট্রিকি কোশ্চেন কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করে ফেলে। প্রত্যেক পেপারে থাকে না, কোনো কোনো পেপারে কিন্তু মাঝে মাঝে এই ধরনের কোশ্চেন কিন্তু চলে আসে, যেটা কিন্তু খুব সুন্দর কোশ্চেন এবং কনসেপচুয়াল কোশ্চেন, এবং এই কনসেপ্টের উপরে কিন্তু এই কোশ্চেনটা তৈরি হয়েছে। বোঝা গেছে প্রত্যেকের? এনি ডাউট? তাহলে এখানে এগুলো পারফেক্ট স্কোয়ার কি পারফেক্ট স্কোয়ার নয় তোমরা চেক করবে বাড়িতে। এই পিপিটি তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা চলে আসছি কোথায়? যে কোনো সংখ্যার পারফেক্ট স্কোয়ার নাম্বার অতি অবশ্যই 1 থেকে 24-এর পারফেক্ট, মানে 1 থেকে 24-এর স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট নাম্বার হবে। এটা একটা ছোট্ট ট্রিক্স, এটা একটা নিয়ম, এটা মনে রাখতে পারো। যেমন আমরা 1 থেকে নিয়ে যদি 24 অব্দি স্কোয়ার লিখি, তাহলে আমরা যা যা লাস্টের ডিজিট পাবো, যেমন ধরো 5-এর স্কোয়ার লিখলাম, আমরা পেলাম কত? 25। আমরা 22-এর স্কোয়ার কত লিখলাম? 22-এর স্কোয়ার লিখলে আমরা পেলাম 484, তার মানে 84। আচ্ছা, আমরা যদি 12 স্কোয়ার লিখি আমরা পাচ্ছি কত? 144, তার মানে 44। তো এই যে লাস্ট যে দুটো ডিজিট হচ্ছে না, আমি যদি 1 থেকে 24 অব্দি সমস্ত নাম্বারগুলো স্কোয়ার লিখি, তাহলে যে লাস্ট দুটো ডিজিট পাবো, যে কোনো সংখ্যা সেটা যত বড়ই হোক, তার পারফেক্ট স্কোয়ার সবসময় কিন্তু এই লাস্টের দুটো ডিজিটের সমান হবে। কি বললাম বোঝা গেছে প্রত্যেকের? লাস্ট 2 ডিজিট যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের অলওয়েজ 1 থেকে 24-এর স্কোয়ারের লাস্ট দুটো ডিজিটের স্কোয়ার নাম্বারটাই হবে, এর বাইরে কিন্তু কখনোই হবে না। পরিষ্কার বোঝা গেছে? আমি ধরো তোমাকে একটা কথা বললাম, যেমন ধরো 147-এর স্কোয়ার। তাহলে 147-এর স্কোয়ার কত? 2 1 6 0 9, লাস্টে কত আছে? 0 9, যেটা কিনা 0-3-এর স্কোয়ার। এটাই বলতে চাইছি। তুমি যে কোনো নাম্বারের পারফেক্ট স্কোয়ার নাম্বার লেখো। আমরা 151 স্কোয়ার নাম্বার লিখেছিলাম, তাহলে 151 স্কোয়ার নাম্বার কত হয়েছিল? 2 2 8 0 1। তাহলে এখানে লাস্টে কত আছে? 0 1। এই 0 1টা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। কার? 1-এর স্কোয়ারই তো 1। এই জিনিসটা বলতে চাইছি, অতি অবশ্যই লাস্ট দুটো ডিজিট 1 থেকে 24-এর পারফেক্ট স্কোয়ারের লাস্ট দুটো ডিজিটের সমান হবে। বোঝা গেছে এবারে? তো এইবারে আমাদের রেলের যে এনটিপিসি ব্যাচ আসছে, সেটা নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ। রেলওয়ে এনটিপিসি 2024 100% লাইভ ক্লাস দিয়ে কিন্তু আমাদের বন্দে ভারত ব্যাচ এসে গেছে। যে ব্যাচে ভর্তি চলছে, স্যার প্রথমেই বলে দিয়ে গেলেন যে কাল থেকে আমাদের একদম পেড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। অর্থাৎ যারা সাবস্ক্রিপশন নিয়েছে, সাবস্ক্রিপশন যারা পেড পারচেস করেছে, তাদের জন্য কিন্তু ক্লাস থাকবে কাল থেকে। প্রত্যেকে দেখতে পাচ্ছ ব্যাচের নাম বন্দে ভারত ব্যাচ, যেখানে সপ্তাহে প্রত্যেক দিন 6টা করে ক্লাস পাবে তোমরা, এবং এতগুলো ফ্যাকাল্টি আমাদের আছে, এবং প্রত্যেক এক্সপার্ট ফ্যাকাল্টির দ্বারা কিন্তু তোমরা ক্লাস পাবে।
ঠিক আছে, এখানে কোর্সে কি কি থাকছে সেটার ব্যাপারেও কিন্তু ডিটেলসে লেখা আছে। কোর্সে তোমরা যে যে জিনিসগুলো পাবে সেটা হচ্ছে সপ্তাহে 6টা করে কিন্তু লাইভ ক্লাস পাবে তোমরা, প্রত্যেক সপ্তাহে 6টা করে লাইভ ক্লাস পাবে। তার সাথে তোমরা কি কি পাচ্ছ, তার সাথে তোমরা 200 ঘন্টার ভিডিও লাইব্রেরি পাচ্ছ। অর্থাৎ তোমাদের ভিডিও যদি তোমাদের দেখতে হয় তার জন্য তোমাদেরকে আগের থেকেই তোমরা মানে ভিডিও দেখে নিতে পারো, ক্লাস লাইভ হওয়ার আগেই। হয়তো অন্য কোনো ক্লাস কখনো হয়েছে সেটার ভিডিও তোমাদেরকে প্লে লিস্টে দেওয়া আছে, সেই ভিডিও লাইব্রেরি তোমরা দেখতে পারবে। তোমরা ই বুক স্টাডি মেটেরিয়াল পাবে, অর্থাৎ তোমরা কোথাও বাসে ট্রামে ট্রাভেল করছো বা কোনো আত্মীয়ের বাড়িতে গেছো, সেখানেও তোমাদেরকে বই ক্যারি করতে হবে না, তোমাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকলেই তোমরা ই বুক গুলো পড়তে পারবে। তার সাথে সাথে তোমরা ফাউন্ডেশন মক টেস্ট পাবে, পুরোপুরি 100 যেটা একদম কমপ্লিট মক টেস্ট হয়। ই ম্যাগাজিন পাবে, এবং এই ম্যাগাজিন গুলো কিন্তু তোমাদের বাংলা ভাষা এবং ইংলিশ ভাষা দুটো ভাষাতেই থাকবে। ভর্তির প্রথম দিন থেকেই তোমরা কিন্তু 23টা ইবুক পেয়ে যাচ্ছ, বিভিন্ন টপিকের উপরে কিন্তু এই বুক গুলো থাকবে। এবং তাছাড়াও 50,000 আনলিমিটেড কোশ্চেন ব্যাংক পাবে সমস্ত কিছু টপিক মিলিয়ে, যেটা তোমাদের আনলিমিটেড প্র্যাকটিস করতে সাহায্য করবে। 24/7 তোমরা মডারেটর সাপোর্ট পাবে, অর্থাৎ তোমাদের কোথাও যদি কোনো ডাউট থাকে তো তোমরা সেই ডাউট ক্লিয়ার করতে পারো। 24/7 তোমরা মডারেটর সাপোর্ট পাবে। ডেলি তোমরা প্র্যাকটিস সেট পাবে প্র্যাকটিস করার জন্য। আর টপিক ওয়াইজ তোমরা ডেলি মক টেস্ট পাবে, অর্থাৎ তোমরা যে যে ক্লাস করছো সেই ক্লাসের উপরে ডেলি কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে থাকবে। এবং সমস্ত কিছু এই ফিচার্স গুলো কিন্তু এই ব্যাচের মধ্যে থাকছে। যারা ফোন নাম্বারের কথা জিজ্ঞেস করছো তারা এখানে দেখতে পাচ্ছ এই নাম্বার লেখা আছে, এই যে দুখানা নাম্বার লেখা আছে, তারা এই দুখানা নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে তোমরা ফোন করো, তোমরা কল করে নিলেই ব্যাচের ব্যাপারে তোমরা জানতে পেরে যাবে। এই পিডিএফটার নিচে যে দুখানা নাম্বার লেখা আছে সেই দুখানা নাম্বারের মধ্যে তোমরা যে কোনো নাম্বারে ফোন করবে, তোমরা ব্যাচের রিলেটেড যে কোনো ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি দরকার তোমাদেরকে নাম্বারটা একবার লিখে দিচ্ছি বোর্ডের মধ্যে, 8240968588, 8240968588। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফোন নাম্বার ইনস্টিটিউটের। তুমি এখানে ফোন করে ব্যাচের বিষয়ে যে কোনো ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। ব্যাচের মধ্যে যারা পড়বে তারা তো তোমাদেরকে বললাম 6টি লাইভ ক্লাস পাবে এবং ক্লাসগুলো রেকর্ডিং পাবে, সমস্ত ফিচার্স বাকি যা আছে এখানে লেখা আছে সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, ক্লাসের টাইম এবং আরো যাবতীয় তোমাদের যা কোয়ারিজ তার জন্য তোমরা এই নাম্বারে ফোন করবে এবং এই নাম্বারে তোমাদেরকে পুরো ডিটেলসে ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। তাছাড়াও আমাদের ফেসবুকে দেখবে আমি বিভিন্ন রকম ভিডিও নিয়ে এসেছি, সরি ফেসবুক বলছি, ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও নিয়ে এসেছি, এনটিপিসির কাট অফ, এনটিপিসির জব প্রোফাইল, এনটিপিসি রিলেটেড বিভিন্ন ভিডিও কিন্তু আমাদের বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে আছে। তোমরা অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য সবার আগে ইনফরমেশন তোমরা বিএসসিসিআই কম্পিটিটিভে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের বক্তব্য। এরপরে আমরা চলে আসছি স্কোয়ার রুটে। স্কোয়ার রুট কি বলছে, যেমন ধরো এখানে আমি একটা নাম্বার লিখেছি 5329। তো 5329 এর আমাকে যদি স্কোয়ার রুট বার করতে বলা হয়, অর্থাৎ আমি আগে যে কোনো একটা নাম্বারে স্কোয়ার করছিলাম, এবারে সেই নাম্বারটাকে আমি ব্যাক টু প্যাভিলিয়ন অর্থাৎ স্কোয়ার রুট করব। কিভাবে আমি করব, তো স্কোয়ার রুট আমি কিভাবে করব, স্কোয়ার রুট করবার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে পরপর পরপর স্টেপ দিয়ে বোঝানো আছে। আমি তোমাদেরকে একটা একটা করে স্টেপ বোঝাবো, তোমরা প্রত্যেকে বুঝতে পেরে যাবে। দেখো, স্টেপ 1 বলছে প্রথমে আমাদেরকে ইউনিট ডিজিট দেখতে হবে। যেমন ধরো আমাকে এই নাম্বারটা বলেছে স্কোয়ার রুট করতে 5329। তো 5329 এর মধ্যে এই যে ইউনিট ডিজিট বা এককের অঙ্ক কত, সেটা হচ্ছে 9। তো 9 যখন এককের অঙ্ক, তাহলে দেখো আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম না যে অবশ্যই কিন্তু এই নিয়মটা তখন ফলো করতে হবে যে আমাদের 1 থেকে 24-এর মধ্যে যে কোনো সংখ্যার স্কোয়ারেরই কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে জানতে হবে লাস্ট দুটো ডিজিটের মধ্যেই কিন্তু নাম্বারটা আসবে। আচ্ছা নির্মল কুমার, তোমার যাবতীয় প্রবলেমের জন্য তুমি এই নাম্বারে ফোন করো, এখানে আমাকে বলে কোনো লাভ নেই। আশা করি তুমি এটা বুঝতে পারছো, আমার সাথে তুমি ক্লাসের মধ্যে অ্যাসিস্ট করবার চেষ্টা করবে, এটাই আশা রাখবো। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম
5329। তো 5329 যদি কোনো সংখ্যার স্কোয়ার রুট করতে হয় আমাদেরকে অতি অবশ্যই এটা দেখতে হবে যে তার লাস্ট ডিজিটটা কত আছে। লাস্ট ডিজিটটা কত আছে? লাস্ট ডিজিটটা আছে 9। তাহলে 9 কোন কোন নাম্বারের স্কোয়ার করলে হয়? দেখো, আমরা যদি কোনো একটা নাম্বার নিই 3 স্কোয়ার করলেও আমরা 09 পাবো। আর যদি আমরা 7 স্কোয়ার করি তাহলে 7 7তেও কিন্তু 49 অর্থাৎ 9 পাচ্ছি, তাই তো? আমরা এই দুটো ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি। তো আমি যদি প্রথম স্টেপে দেখি ইউনিট ডিজিট দেখতে হবে, আমাদের এখানে 9 আছে, তাহলে 3 এবং 7 কিন্তু এর ইউনিট ডিজিট হতে পারে। এরপরে আমাদেরকে স্টেপ 2 দেখতে হবে। স্টেপ 2 তে আমাদের কি বলছে? লাস্ট দুটো ডিজিট বাদ দিয়ে বাকি ডিজিট গুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে লাস্টের দুটো ডিজিট যদি আমি বাদ দিই, তোমাদের লেখার বোঝার সুবিধার জন্য আমি কিন্তু লিখে নিয়ে এসেছি। তাহলে কত হচ্ছে? লাস্ট দুটো ডিজিট যদি আমরা বাদ দিই আমাদের পড়ে থাকছে কত? 53। তা 53 যখন আমরা পেয়ে গেলাম, তাহলে 53 ঠিক নিচের পারফেক্ট স্কোয়ার নাম্বার আমাদেরকে জানতে হবে। যেমন ধরো আমরা জানি 1 এর স্কোয়ার কত হয়? 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার কত হয়? 16, 5 এর স্কোয়ার কত হয়? 25। এগুলো তোমাদেরকে জানতে হবে। 6 এর স্কোয়ার কত হয়? 36, 7 এর স্কোয়ার কত হয়? 49, 8 এর স্কোয়ার কত হয়? 64। তাহলে 53 নিচে পারফেক্ট স্কোয়ার নাম্বার কত? 49 অর্থাৎ 7 এর স্কোয়ার। তাহলে আমাদেরকে সেটা লিখতে হবে। আমি এখানে লিখতে পারি 7 লিখলাম। এবারে আমার তো লাস্টের নাম্বারটা আইদার 3 আসবে অথবা 7 আসবে, তাহলে আমি লিখে দিলাম 73 অর আসবে কত? 77। এবারে কোনটা আসবে আমি কিভাবে বুঝবো? তাহলে আমাকে এরপরে স্টেপ 3 দেখতে হবে। স্টেপ 3 তে আমাদের কি বলছে? তাহলে 53 নিচে পারফেক্ট স্কোয়ার আমার দেখা হয়ে গেল। এরপর স্টেপ 4 বলছে। স্টেপ 4 কি বলছে? স্টেপ 4 বলছে 73 আর 77 এর মধ্যে কোন নাম্বারটা আসবে আমরা কিভাবে বুঝবো? দেখো, এই যে 7 সংখ্যাটা এসছে, 7 পরে কি হয়? 8 হয়। তো তাহলে 7 আর 8 গুণ করলে আমাদের কত হয়? 56। তো 56 রেসপেক্টে এই 53 ছোট না বড়? 53 তো ছোট। তাহলে যেহেতু 53 ছোট, এই 56 রেসপেক্টে এইটাকে যদি আমি বেস ধরি, মানে 7 পরের নাম্বারটা নিলাম 8, 7 8 কত হয়? 56। তাহলে তার রেসপেক্টে তো আমাদের এই নাম্বারটা ছোট, তাই জন্য আমাদের 73 হয়ে গেল রাইট অ্যান্সার। যদি এখানে 56 রেসপেক্টে এটা বড় আসতো তখন আমার বড় সংখ্যাটা হয়ে যাবে উত্তর। কিভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। পরের স্টেজে দেখো আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। যদি আমাদেরকে এরকম রুট ওভার দেয়, রুট আন্ডার 3, 4, 5, 9, 6 এ রুট করতে বলা হয়েছে, তাহলে লাস্টে 6 আছে, মানে অবভিয়াসলি 6 এর স্কোয়ারে হয় 36 আর 4 এর স্কোয়ারে হয় 16। তার মানে লাস্ট ডিজিট সবসময় 4 অথবা 6 হবে, এটা আমরা কনফার্ম। এইবারে আমরা আবার লাস্টের দুটো ডিজিটকে ইগনোর করব। তাহলে আমাদের পড়ে কত রইলো? 345। 345 ঠিক নিচের পারফেক্ট স্কোয়ার কত? এখানে তোমাদেরকে জানতে হবে যে 18 স্কোয়ার, যেটা কিনা 324, ওটাই হচ্ছে কিন্তু ওর পারফেক্ট স্কোয়ার। তার কারণ কি? 19 স্কোয়ার তো 361 হয়ে যাচ্ছে, অর্থাৎ 345 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে 324 তখন আমাদেরকে নিতে গেলে আমাদেরকে 18 স্কোয়ারটাই নিতে হবে। তাহলে আমি এখানে লিখে দেবো 18 আর এখানেও লিখে দেবো 18। তাহলে 186 না 184 রাইট অ্যান্সার হবে, এটা আমাদের কোশ্চেন। তো এরপরে আমাকে করতে হবে 18 পরে আমাকে তার পরের যে সংখ্যাটা 19 গুণ করতে হবে। তাহলে 18 সাথে যদি আমরা 19 গুণ করি আমাদের কত অ্যান্সার আসছে? 18 আর 19 গুণ করলে কত হয়? 342। তো 342 এর রেসপেক্টে এই 345 কি বড়? তাহলে আমাদের বড়টা হয়ে যাবে অ্যান্সার। আগের সংখ্যাটাতে ঠিক উল্টোটা হয়েছিল। এই 56 রেসপেক্টে যদি আমি 56কে বেস ধরি, 56 রেসপেক্টে 53টা ছোট, ওই জন্য ছোটটা হয়েছিল। আর এখানে 342 এর রেসপেক্টে 345 বড়, ওই জন্য 186টা হয়ে গেল পার স্কোয়ার রুট। বোঝা গেছে প্রত্যেকের? ক্লাস কেমন লাগছে তোমাদের? এই নিয়মগুলো জেনে তোমরা একটু কমেন্টে জানাবে অতি অবশ্যই। কার কার বুঝতে অসুবিধা হয়েছে? তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের পশ্চিমবঙ্গে হার্ডওয়ার্ক করতে ভয় পায়, এটা হচ্ছে বাস্তব কথা। ঠিক আছে,
চাকরি পাওয়ার ইচ্ছা সবার থাকে, কিন্তু পরিশ্রম করবার ইচ্ছা সবার থাকে না। 6 মাস পরীক্ষা জন্য পড়াশোনা করব সেই ইচ্ছা তো বহু দূরের কথা। 60 মিনিট ইচ্ছা থাকে না ক্লাস করবা ঠিক করে, তো কি করে হবে? অবশ্যই স্বাগতা, আগামী কালকেও তুমি যদি অ্যাডমিশন নাও তাও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কারা কারা এখনো অব্দি অ্যাডমিশন নাওনি কিন্তু কালকে অ্যাডমিশন নিতে চাইছো, একটু বলো তো কমেন্টে দেখি। আজকে যারা যারা আছো, কারা কারা এখনো অব্দি অ্যাডমিশন নাওনি কিন্তু কালকে অ্যাডমিশন নিতে চাইছো, কে কে আছো? এরকম কেউ আছো? স্বাগতা যেমন বললো, আর কেউ আছো? কে কে আছো যে এখনো অ্যাডমিশন নাওনি কিন্তু কালকে অ্যাডমিশন নিতে চাইছো? কারণ কালকে থেকে কিন্তু আমাদের 1 আগস্ট পেড ব্যাচ শুরু হবে। কে কে এরকম আছো যারা যারা কালকে ক্লাস শুরু করবার জন্য কালকেই ব্যাচ কিন্তু পারচেস করতে চলেছো? শুভম বিশ্বাস, বাপ্পা, বাপ্পা কাল থেকেই ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, রেলের চাকরির এই সুযোগ কিন্তু বারবার আসবে না, কারণ এই বছরই শুধুমাত্র কোভিড এর জন্য 18 থেকে 36 অব্দি ডেট করেছে। নর্মালি কিন্তু রেলের পরীক্ষার ডেট 18 থেকে 33। 18 থেকে কিন্তু 36 ডেট রেলের চাকরির নয়। রেলের চাকরির বয়সের লিমিট কিন্তু 18 থেকে 33, কিন্তু কোভিড-19 প্যান্ডেমিকের জন্য এই বছর অর্থাৎ কোভিড এর পরে প্রথম রেলের ভ্যাকেন্সি বেরোচ্ছে 2019 সালের পরে, এবং সেই জন্য কিন্তু এই বছর ভ্যাকেন্সি সব পরীক্ষাতেই 3 বছর করে বাড়ানো হয়েছে, ওই জন্যই কিন্তু 36 করা হয়েছে। এই রিল্যাক্সেশন কিন্তু বারবার পাবে না। তাই জন্য যারা 33 থেকে 36-এর মধ্যে আছো তারা অবশ্যই কিন্তু ব্যাচ পারচেস করবে বা নিজে থেকে পড়াশোনা শুরু করে দেবে রেলের পরীক্ষার জন্য। 18-র সাথে 19 কেন গুণ হলো? 18-র পরের সংখ্যাটা তো নিতে বললাম, এই যে বললাম না যে এখানে দেখো 7 বেরিয়েছিল, তো 7-এর পরের সংখ্যাটা 8 গুণ করছিলাম। এখানে 18 কিভাবে বেরোলো? 345-এর ঠিক পারফেক্ট স্কোয়ার নিচে কত? সেটা হচ্ছে 324, যেটা কিনা 18 স্কোয়ার। তাই জন্য 18 লিখলাম এবং 18-এর পরের নাম্বার 19 গুণ করলাম। বোঝা গেছে? তিন্নি 18 সাথে 19 গুণ করলাম এই জন্য, কারণ আমাকে দুটো নাম্বার লাস্টের বাদ দিয়ে তারপরে বাকি 3টে নাম্বার যে পড়ে রইলো সেই 345-এর ঠিক নিচের পারফেক্ট স্কোয়ার কত? 324। আরে 4 এই জন্য নিলাম কারণ লাস্টে 6 আছে। কোন দুটো সংখ্যা গুণ করলে লাস্টে 6 আসে? 6-এর স্কোয়ার গুণ করলেও 6 6 36 হয়, লাস্টে 6 হয়। আর 4-এর স্কোয়ার গুণ করলেও 4 4 16 হয়, লাস্টে 6 হয়। বোঝা গেছে অভিজিৎ, অরিজিৎ? সবার ক্লিয়ার তো? এনি ডাউট? একদমই তাই। পেড ব্যাচের ক্লাসে কিন্তু প্রত্যেককে এরকম করে করে নিজেদের ডাউট জিজ্ঞেস করে তাদেরকে ডাউট ক্লিয়ার করা হয় অতি অবশ্যই, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। আমাদের পেড ব্যাচেও কিন্তু একটা সিট সংখ্যা সবসময় সীমিত থাকে, এই জন্যই আমরা সীমিত করে রাখি। তার কারণ হচ্ছে অনেক সংখ্যক স্টুডেন্ট ঢুকে গেলে কিন্তু ক্লাসের মধ্যে একটা ডিস্টার্ব ক্রিয়েট হবে, সেই জন্য লিমিটেড স্টুডেন্ট থাকে যাতে প্রত্যেককে আমরা পার্সোনালি অ্যাসিস্ট করতে পারি বা চেষ্টা করতে পারি। অন্তত অনেকের মাঝে সেটা হয় না। আচ্ছা চলো, তাহলে এটা হয়ে গেল। এবারে তোমরা এই স্কোয়ার রুট গুলো দেখো, এখানে বার করাই আছে। তোমরা যে কোনো সংখ্যা র্যান্ডমলি এগুলো 2 3 0 4 3 9 6 9 এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো বা খাতায় লিখে রাখো। এগুলো তোমরা কিন্তু স্কোয়ার রুট বার করবার চেষ্টা করবে বাড়িতে নিজে নিজে, ঠিক আছে? এই নাম্বারও স্ক্রিনশট নিয়ে রাখো। এই নাম্বারগুলো তোমরা কিন্তু বাড়িতে নিজে নিজে স্ক্রিনশট নিয়ে রাখো, বাড়িতে বারবার চেষ্টা করবে যে নিজে নিজে পারছো কিনা। ওকে, এরপরে আমাদের চলে আসছে কিউব। দেখো কিউব করার জন্য কিন্তু আমাদেরকে এই বেসিক কিউবটা কিন্তু মাথায় রাখতেই হবে।
বেসিক কিউব কি বলছে, অর্থাৎ 1 থেকে নিয়ে 12 অব্দি কিউব কিন্তু অতি অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আমি তোমাদেরকে 20 অব্দি বলেছি, বাট প্রাথমিক ক্ষেত্রে কিন্তু, আচ্ছা আগের পেজটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা কিউবের স্কোয়ার নিয়ে নাও, তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, কিউবের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বারবার বলছি, প্রাথমিক ক্ষেত্রে কিন্তু 1 থেকে 12 অব্দি কিউব মুখস্থ রাখতেই হবে, এবং তার পরবর্তীকালে তোমরা 20 অব্দি আস্তে আস্তে তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে। তো এই 1 থেকে 12 অব্দি কিউব মুখস্থ রাখার পর আমরা কিন্তু নিয়মটা অ্যাপ্লাই করতে পারি। আমাদের যখন দিয়েছে হাউ টু কিউব অফ এনি 2 ডিজিট নাম্বার, আমাদের তার থেকে বেশি দরকার পড়ে না, যেটুকু অঙ্কের জন্য দরকার সেটুকু তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আমাদেরকে যেমন ধরো বলা হয়েছে কিউব করার ক্ষেত্রে একটা 43 নাম্বার দেওয়া আছে, এর কিউব বার করতে। তো কিভাবে করব, আমি তোমাদেরকে এখানে করে দেখিয়েছি, কিন্তু তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম স্টেজ হচ্ছে এই 4-এর কিউব আমাদেরকে লিখতে হবে, কিন্তু ট্রিপল ডিজিটে লিখতে হবে, সবসময় মাথায় রাখবে। ওই জন্য আমি দেখো 43 এর কিউব করবার ক্ষেত্রে আমি কি লিখেছি, প্রথমে লিখেছি 064, অর্থাৎ 4-এর কিউব 64, আর 3-এর কিউব কত 27, ওটাকেও কিন্তু ট্রিপল ডিজিট লিখতে হবে, 027, ঠিক আছে, আমাদেরকে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে আমাদের কি করতে হবে, দেখো সেকেন্ড স্টেজে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদেরকে প্রথমে যে সংখ্যাটা আছে 4, এই 4-এর কিন্তু আমাদেরকে স্কোয়ার, আগের পেজটা একবার দেখা না, আগের পেজটা একবার দেখিয়ে দিচ্ছি, একবার তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, সবার হয়ে গেছে। তো এখানে দেখো আমাদেরকে সেকেন্ড স্টেজ কি করতে হবে, সেকেন্ড স্টেজে আমাদের করতে হবে, এটা তো প্রথম স্টেজ হয়ে গেল, সেকেন্ড স্টেজ আমাদেরকে এই 4-এর কে স্কোয়ার নিতে হবে, অর্থাৎ আমি এখানে লিখে রাখছি 4-এর স্কোয়ার ইন্টু 3 ইন্টু, যেহেতু কিউব করছি 3, তাহলে 4-এর স্কোয়ার কত হয়, 4-এর স্কোয়ার হয় 16, 3 ষোলো 48, 48-এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 144। আমাদেরকে লাস্ট দুটো শূন্য লিখে 144 লিখতে হবে, হয়ে গেল। এবার এটা তো ফার্স্ট স্টেজ হয়ে গেল, এটা তো বলে দিলাম। এবারে থার্ড স্টেজ কি করতে হবে, তাহলে 4-এর একবার কিউব নিয়ে নিচ্ছি, এবারে 3-এর কিউব নেব, তাহলে 3-এর কিউব নেব, আর 4 পরে হলো 4 লিখবো, এবং লাস্টে আবার 3 গুণ করবো, তাহলে 3 3 9, 4 9 36, 36 ইন্টু 3 করলে হয় 108। এবারে লাস্টে একটা 0 লিখে 108 আমরা লিখে দেবো, বাস এটুকু করে দাও। এবারে যোগ করো, তাহলে এখানে কত হয় 7, 8 আর 2 যোগ করলে 10, 4 আর 1 হয় 5, আর এখানে 4 4 8 আর 1 9, 6 আর 1 7, 7 9 5 0 7, যে কোনো সংখ্যার কিন্তু আমরা কিউব বার করলাম। সুপর্ণা তুমি কি এখনো স্কোয়ারে আটকে আছো, কখন তো স্কোয়ার থেকে বেরিয়ে চলে এসেছি, স্ক্রিনশট নাওনি, লাস্টে দেখিয়ে দেবো। বলো বোঝা গেছে প্রত্যেকের, আমরা যে কোনো নাম্বারে কি করে কিউব বার করলাম, প্রত্যেকে ক্লিয়ার? যদি আমি আরেকটা যে কোনো নাম্বার দিয়ে দেখাই, দেখো এখানে 45-এর কিউব দেওয়া আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমি আরেকবার দেখাচ্ছি। ধরো 45-এর কিউব দেওয়া আছে, তাহলে প্রথমে কি করব, আমাকে কিন্তু 3টে ডিজিটে সংখ্যাটা লিখতে হবে। তাহলে 4-এর কিউব কত হয়, 4-এর কিউব হয় 064, আমি সেটাকে লিখলাম। আর 5-এর কিউব কত হয় 125, সেটাকে আমি লিখলাম পাশাপাশি, কোনো ছাড় নেই। এটা হয়ে গেল ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেপে আমরা কি করব, সেকেন্ড স্টেপে এই 4-এর আমরা স্কোয়ার, তার সাথে 5 গুণ, তার সাথে আমরা 3 গুণ করব। তাহলে 4-এর স্কোয়ার, তার সাথে 5 গুণ, তার সাথে 3 গুণ, তাহলে 4-এর স্কোয়ার মানে 16, 5 16 80, 80 সাথে 3 গুণ করা মানে 240। লাস্টে আমরা দুটো শূন্য লিখে 240 লিখে দেবো, বাস হয়ে গেল। থার্ড স্টেজে আমরা কি করব, যেহেতু 4-এর স্কোয়ার নিয়ে নিচ্ছি, এবারে আমরা নেব 5-এর স্কোয়ার, আর বাকি যে সংখ্যাটা হলো 4, আবার লাস্টে 3 গুণ, তাহলে 5-এর স্কোয়ার 25, 25 আর 4 গুণ করলে 100, 100 সাথে 3 গুণ করলে 300, তাহলে আবার একটা শূন্য লিখে আমরা এখানে 300 লিখে ফেলবো, 003, বাস। এবারে তোমরা যোগ করে ফেলো, তাহলে এখানে কত আসছে 5, এখানে কত আসছে 2, এখানে কত আসছে 1, এখানে 4 আর 4 8, 8 আর 3 11, 11 1 হাতে থেকে 1, 6 2 8 আর 1 9, 9 1 1 2 5 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? নবকৃষ্ণ মন্ডল,
ওটা 3 স্কোয়ার হবে, আমি ভুল করে কিউব লিখে ফেলেছি, 3 স্কোয়ার হবে। আমি মুখে বলছি তো স্কোয়ার, এটাই শোনো, একটু লেখা একটু তাড়াতাড়ি লিখতে গিয়ে ভুল হয়ে যায় কখনো কখনো, সেটাকে আশা করি তোমরা কনসিডার করবে। বোঝা গেছে কিনা বলবে একটু সবাই। তাহলে যে কোনো সংখ্যার কিউব তোমরা বার করতে পারবে, দুটো ডিজিটের বেশি কিউব জানার দরকার নেই, পরীক্ষায় আসবে না, ইরিলেভেন্ট। তোমরা এনআইটি বা আইআইটির পরীক্ষা দিতে যাচ্ছ না, বা জয়েন্ট এন্ট্রান্সে দিতে যাচ্ছ না যে লাগবে, তোমার পরীক্ষায় লাগে না। সুতরাং জেনে এক গাদা জিনিস মাথায় জাম করে রেখে লাভ নেই, যেটুকু জানতে হবে সেটুকু জানো খালি, ঠিক আছে? ক্লিয়ার? দেখো এখানে 22 কিউব করা আছে, ঠিক এরকম করে আমি দিয়েছি করে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমরা বাড়িতে দেখতে পারো, এটাকে স্ক্রিনশট নিয়ে নাও যাদের দরকার আছে, বাড়িতে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। 39 কিউব দেখো এটাও করা আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের খুব করতে সুবিধা হবে বাড়িতে। সুনন্দা, ব্যাচ একদম শুরু থেকেই হবে, কাল থেকেই প্রথম ক্লাস হবে। তুমি কি পেড ব্যাচে আছো নাকি তুমি ফ্রি ক্লাসেই আছো এখনো অবধি? ঠিক আছে, ভেরি গুড। কাল থেকে একদম নতুন ভাবে শুরু হবে। আচ্ছা, আমাদের এখানে বিএসএসিআই কম্পিটিটিভ যে ইউটিউব চ্যানেলটা আছে, ওটা কে কে ফলো করছো? কারা কারা ওখান থেকে দেখে আমাদের সাথে যোগদান করেছো একটু বলবে তো কমেন্টে। বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটা, আমরা তো প্রতিনিয়ত ক্লাস নিয়ে, হয়তো আমাদের ক্লাস তোমরা দেখবে, প্রচুর ক্লাস আছে। কারা কারা বিএসএসিআই কম্পিটিটিভ চ্যানেল থেকে এসছো নতুন ভাবে, একটু কমেন্টে জানাবে তো। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। অনেক জনের নাম আমি পড়তে পারবো না এখন, এতজন নাম বলেছে। স্বাগতা, সৌরভ, তিন্নি, সোহিনী, শ্রেয়সী, বাপ্পা, সুচন্দ্রা, শুভম, অনেক ছেলে পুলে আছে, প্রায় 15-20 জন আমি দেখলাম। ঠিক আছে, তো এইবারে আমরা কিউব হয়ে গেল, এইবারে আমরা চলে আসবো কিউব রুটের উপরে। তো একটা কথা মাথায় রাখবে, যে কোনো সংখ্যার আমাদেরকে কিউব রুট বার করতে গেলে কিন্তু আমাদেরকে প্রথমেই যে কন্ডিশনটা লেখা আছে, নবকৃষ্ণ মন্ডল থ্যাংক ইউ তোমাকেও, কোন সংখ্যার কিউব রুট বার করতে গেলে প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে 1 থেকে 9 অব্দি কিন্তু আমাদেরকে কিউব মনে রাখতে হবে। ঠিক আছে, 1 থেকে 9 অব্দি কিন্তু আমাদেরকে কিউব মনে রাখতে হবে। অ্যাডমিশন নেওয়ার জন্য সময় এখানে নাম্বার দেওয়া আছে, আমি আবার রিপিট করে দিচ্ছি, এই নাম্বারে কালকে সকালবেলাতে 9টার পরেই ফোন করবে, 9:30 দিক করে ফোন করবে, তোমাদেরকে অ্যাসিস্ট করে দেবে। 8240968588। বারবার বলছি, এই নাম্বারটা লিখে দিচ্ছি, যারা এখনো জানতে চাইছো এই নাম্বারে ফোন করবে, 8240968588। এই নাম্বারে তোমরা ফোন করবে যারা ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য, রেলের পরীক্ষার জন্য ইন্টারেস্টেড আছো, বা যে কোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষার জন্য ইন্টারেস্টেড আছো, তারা এই নাম্বারে ফোন করবে। ব্যাচের ডিটেলস তোমাদেরকে বলে দিয়েছি, আবার বলে দেবো দরকার হয়। তো যেটা বলছিলাম, কিউব রুট, যে কোনো সংখ্যার কিন্তু তোমাদেরকে কিউব রুট করতে গেলে যেটা জানতে হবে সেটা হচ্ছে 1 থেকে 9 অব্দি কিন্তু তোমাদেরকে প্রথমে কিউব করতে জানতে হবে। তো কিভাবে আমরা করব, যেমন ধরো আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 132651, এই নাম্বারটা আমাদেরকে কিউব রুট করতে বলা হয়েছে। কিভাবে করব তার এখানে স্টেপ পরপর লেখা আছে, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নেবে, একদম সাদা পাতা আছে, তারপরে আমি আস্তে আস্তে বোঝাবো। তো 132651 এই নাম্বারটা যখন আমাকে কিউব রুট করতে বলা হবে, যখন আমাকে এরকম চিহ্ন দেওয়া থাকবে তার মানে সেটা স্কোয়ার রুট, সেটা এখানে 2 লেখাও থাকতে পারে আবার নাও থাকতে পারে, কিন্তু যদি সেটা কিউব রুট বলা হয় তাহলে অতি অবশ্যই কিন্তু সেই নাম্বারটাতে এখানে 3 থাকবে।
কিউব আর স্কোয়ারের ডিফারেন্স কি তোমরা আশা করি প্রত্যেককে জানো। যখন একটা নাম্বারকে আমাকে দুবার গুণ করতে হয় তখন সেটা রেজাল্ট হয় স্কোয়ার, আর যখন সেই নাম্বারটাকে আমাকে 3বার গুণ করতে হয় তখন যে নাম্বারটা হয় সেটা হচ্ছে কিউব বা টু দি পাওয়ার 3। আবার যখন আমাকে রুট করতে হয় তখন হচ্ছে সেম নাম্বার 3টে থাকার জন্য আমার যে রেজাল্ট বাইরে আসে সেটাকে বলা হয় কিউব রুট। যেমন ধরো 27কে যদি আমাদের কিউব রুট করতে বলা হয় তাহলে 3 ইন্টু 3 করলে তো 27 হয়। এটাকে কিউব রুট করা মানে 3টে 3-এর জন্য একটা 3 বাইরে এলো, এন্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। এটা হচ্ছে কিউব রুট এবং স্কোয়ার রুটের কনসেপ্ট। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এইখানে যদি আমাদেরকে কিউব রুট বলা হয় যে 132,651, কিন্তু মাথায় রাখবে সবসময় কিন্তু পারফেক্ট কিউব রুট নাম্বারেরই কিউব করা সম্ভব। যে কোনো নাম্বারের র্যান্ডম নাম্বারে তোমরা যদি বলো কিউব রুট করতে সেটা কিন্তু সম্ভব নয়। তো 132,651 এই নাম্বারটার আমরা যখন কিউব রুট বার করব আমরা কিভাবে করব? তো আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে যে আমাদের যে সংখ্যাটির কিউব করতে বলা হয়েছে, সেই কিউব রুট করতে বলা হয়েছে সেই সংখ্যাটির ইউনিট ডিজিট দেখতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা ইউনিট ডিজিট কত আছে 1, আর 1 এর কিউব করলে কত হয়? 1 এর কিউব করলে আমাদের 1ই হয়। এইবারে তোমাদেরকে বলা হয়েছে নেক্সট স্টেপে ইগনোর করো লাস্টের 3টে ডিজিট, অর্থাৎ 651 তোমাদেরকে ইগনোর করতে বলা হয়েছে। তাহলে আমাদের পড়ে কত থাকবে? 132। তো 132 এর নিয়ারেস্ট কিউব কত? সেটা হচ্ছে 5-এর কিউব। কারণ কত? 5-এর কিউব হচ্ছে 125। তাহলে এখানে 5 লিখে দাও, and 5 is the right answer. 51 কিউব করাই, অর্থাৎ 51 গুণ 51 গুণ 51 আর 132,651 it's equal শেষে 1 হলো কিভাবে? এই যে এখানে 1 আছে তাই জন্য 1-এর কিউব, 1কে 3বার গুণ করে দাও। নিশ্চয়ই বলবো। আরেকটা এক্সাম্পল দিয়ে তাহলে বোঝাই। যেমন ধরো এখানে দিয়েছে 195,112। মাথায় রাখবে এগুলো কিন্তু প্রত্যেকটাই পারফেক্ট কিউব নাম্বার, তবেই কিন্তু এগুলো হচ্ছে 195,112। আমাদেরকে বলেছে এটার কিউব রুট বার করতে। তাহলে কিউব রুট বার করবার ক্ষেত্রে আমি 2 যে লাস্টের সংখ্যা, তাহলে লাস্টের সংখ্যা যদি 2 হয়, 2 এর কিউব কত? 2 ইন্টু 2 4 ইন্টু 2 8, 4 দুগুণে 8। তাহলে এটার জন্য আমি লিখে দিলাম লাস্টে 8। এইবারে লাস্টের 3টে নাম্বারকে আমরা ইগনোর করব। তাহলে আমাদের পড়ে কি থাকে? 195। আর 195 এর নিয়ারেস্ট কিউব কত? 5-এর কিউব। 5-এর কিউব সমান কত? 5-এর কিউব হচ্ছে 125, নিয়ারেস্ট কিউব। তাহলে এখানে লিখে দাও 5। 58 ইজ দ্য রাইট অ্যান্সার। 58 এর কিউব হবে অ্যান্সার। 58 এর কিউব সমান সমানই হয়ে যাবে 195,112। বোঝা গেছে? সেটাই এখানে করেছিলাম। এই যে লাস্টে এখানে 1 ছিল, 1 এর কিউব লিখেছিলাম ওই জন্য 1 চলে এলো লাস্টে। এখানে 2 আছে এই জন্য 2 এর কিউব লিখলাম, 2 এর কিউব 8 হয় ওই জন্য 8 এসে গেল। বলো কারোর কোথাও কোনো ডাউট? 6 এর কিউব হবে না, তার নিচের নাম্বার নিতে হবে। রেলের এনটিপিসি পরীক্ষা সংক্রান্ত কারোর কোনো যদি কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো আজকেই লাইভ। আমি সব যে কোনো ধরনের ডাউট, রেলের পরীক্ষার যে কোনো ধরনের ডাউট, কি পোস্ট, কি এজ, কি সিলেবাস, যে কোনো বিষয় যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। তার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের এই যে কম্পিটিটিভের অল ইন ওয়ান ব্যাচ, যে ব্যাচটাতে তোমরা ইংলিশ পাবে, যে ব্যাচটাতে তোমরা ম্যাথ পাবে, যে ব্যাচটাতে রিজনিং পাবে, এবং যে ব্যাচটাতে কিন্তু জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে বেসিক থেকে অ্যাডভান্স অব্দি। এই ব্যাচটাতে তোমরা যে কোনো যদি একটা সাবজেক্ট নাও তাহলে তোমাদের ফিস পড়বে 2,500 টাকা, যদি দুটো নাও ফিস পড়বে 4,000, যদি 3টে নাও তাহলে ফিস পড়বে 5,000, এবং সবগুলো যদি নাও তাহলে ফিস পড়বে 6,000 টাকা।
আপনি চাইলে একটি ব্যাচও নিতে পারেন অথবা চাইলে 4টি ব্যাচও নিতে পারেন। 4টি ব্যাচ নিলে টোটাল 12,000 হচ্ছে, তার উপরে 50% ডিসকাউন্ট, 6,000 টাকায় আপনি 4টি ব্যাচ পেয়ে যাবেন আলাদা আলাদা ভাবে। ঠিক আছে, এটাই হচ্ছে গল্প। আর যদি তুমি রেলের ব্যাচের জন্য আসতে চাও তাহলে রেলের ব্যাচের জন্য কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া আছে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। রেলের ব্যাচের জন্য যদি যারা ইন্টারেস্টেড আছো তারা এইটা দেখে নাও। রেলের ব্যাচে কিন্তু এই কোর্স তোমরা পাবে, সপ্তাহে 6টি তোমরা লাইভ ক্লাস পাবে, 200 ঘন্টার ভিডিও লাইব্রেরি পাবে। ঠিক আছে, 200 ঘন্টার তোমরা ভিডিও লাইব্রেরি পাবে, তার সাথে তোমরা ইবুক স্টাডি মেটেরিয়াল পাবে, ফাউন্ডেশন মক টেস্ট পাবে, ই ম্যাগাজিন পাবে বাংলা এবং ইংরাজি ভাষায়। ভর্তির প্রথম দিন থেকেই 23টি ইবুক পাবে, 50,000 আনলিমিটেড কোশ্চেন ব্যাংক পাবে, 24/7 মডারেটর সাপোর্ট পাবে, ডেলি প্র্যাকটিস সেট এবং টপিক ওয়াইজ ডেলি মক টেস্ট তোমরা কিন্তু পাবে। নোট নিতে চাইলে পাবে কিনা এই বিষয়ে ইনফরমেশন কিন্তু তোমরা ওই কল করবে, এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করলে তোমরা কিন্তু ডিটেলসে জানতে পেরে যাবে। এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে। কোর্সের ডিউরেশন 1 ইয়ার। স্টেশন মাস্টারের পোস্টের জন্য তোমাদেরকে CBT 1 পাস করতে হবে, লেভেল 6 এ থাকে স্টেশন মাস্টার। আর এই স্টেশন মাস্টার পোস্টের কাট অফ কত গেছে সেটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিও ইউটিউবে বানিয়ে রেখেছি আমাদের BSSEI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে। কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটার নাম কি আমি একবার লিখে দিচ্ছি এখানে, চ্যানেলটার নাম হচ্ছে BSSEI। ঠিক আছে, এই চ্যানেল তোমরা ইউটিউবে লিখে সার্চ করবে, প্রত্যেকে স্ক্রিনশট মেরে নাও। এই চ্যানেলে তোমরা সার্চ করবে এবং তোমরা কিন্তু যাবতীয় রেলের ব্যাপারে পোস্ট কাট অফ সব ইনফরমেশন তোমাদের কিন্তু লেখা আছে। ঠিক আছে, সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে লেখা আছে। আর যারা ফিজের ব্যাপারে জিজ্ঞেস করছো তাদেরকে এখানে দেখিয়ে রাখি আরেকবার। যদি তোমরা যে কোনো 3টে সাবজেক্ট নাও তাহলে 5,000, দুটো নিলে 4,000 এবং সবগুলো নিলে 6,000। NTPC পরীক্ষায় কোনো ধরনের ইংলিশ থাকে না, কোশ্চেন বাংলা ভাষাতেও হবে এবং হিন্দি বাংলা আমাদের সংবিধানের যে 8 শিডিউলে 22টা ল্যাঙ্গুয়েজ আছে সমস্ত ভাষায় কিন্তু পরীক্ষা হবে। আর কারোর কোনো কিছু বিষয় যদি জানার থাকে বলতে পারো। CBT 2 এর সিলেবাস তোমাদের সৌরভ, তুমি বলছো যে কথাটা, সৌরভ দলুই, তুমি CSE নিয়ে পড়েছো, তো CBT 1 এর সিলেবাস তো NTPC এর মতন সেম। আর CBT 2 তে তোমাদের সাবজেক্টের উপরে পেপার থাকবে, ওই পেপারের ডিটেলস তো নোটিফিকেশনে দেওয়াই আছে। অবশ্যই শ্রেয়সী 4টে নিলে NTPC ইনক্লুড, NTPC সিলেবাস কভার হয়ে যাবে। সুকোমল সাধুকা বলছে -4 পাওয়ার আছে, মায়োপিয়া আছে, আমি কোন কোন পোস্টে সিলেক্ট করব। একদম এই ধরনের ইনফরমেশন নিয়ে তুমি ভেবে রাখো তুমি রেলের পরীক্ষায় স্টেশন মাস্টার আর গুডস গার্ড বাদ দিয়ে সব পরীক্ষার সব পোস্টের জন্য এলিজিবল। আমরা এই ব্যাপারে ডিটেলসে ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। মেডিকেল চোখের সমস্যা নিয়ে মহিলাদের জন্য সমস্ত পোস্টে অ্যাপ্লাই করতে পারো, বাট গুডস গার্ডে একটু সমস্যা হয়, একটু হেক্টিক জব থাকে, তো যেহেতু রানিং ট্রেনে ঘুরতে হয়। আমাদের এই ব্যাপারেও ইনফরমেশন দেওয়া আছে। আর যদি তোমাদের চোখে পাওয়ার থাকে স্টেশন মাস্টার এবং গুডস গার্ড বাদ দিয়ে বাকি সব পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই তো সব পোস্টের জন্য করতে পারবে, স্টেশন মাস্টার বা গুডস গার্ডের পোস্টে কি হবে তোমাদের মেডিকেলে কেটে যেতে পারে। স্যার যারা টিকিট দেয় স্টেশনে সেই পোস্টটা কি? টিকিট ক্লার্ক, রিজার্ভেশন ক্লার্ক লেখাই তো আছে, ওই পোস্ট হবে। শীতমা সাধুকার লিখছে CBT 1 CBT 2 এর সিলেবাস 100% সেম, কোনো ডিফারেন্স নেই। শুভম বিশ্বাস বলছে NTPC ছাড়া রেলের NTPC পরীক্ষাটাতেই সবাই ফর্ম ফিল আপ করতে পারে, অর্থাৎ যদি তোমাদের কোনো অন্য কোনো ডিগ্রি নাও থাকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। গ্র্যাজুয়েট আর উচ্চ মাধ্যমিক পাস যদি হয় তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। নর্মালাইজেশন কিভাবে হয় সেটা রেল নিজেও জানে না, আমরা কি করে বলবো বলো? সায়েন্টিফিক একটা প্রক্রিয়া, এখানে যাদের পেপার শক্ত থাকে তাদের নাম্বার বেশি বাড়ে, আর যাদের পেপার সোজা থাকে তারা যদি সেরকম লেভেলে স্কোর করতে না পারে তাহলে তাদের নাম্বার কমে যাওয়ার চান্সও থাকে।
লেভেল 2 এবং লেভেল 3 যে পোস্টগুলো আছে আমরা খুব শীঘ্রই ওটা নিয়ে আলোচনা করছি। যে যে পোস্টগুলো লেভেল 2 এবং লেভেল 3 থাকবে সেই পোস্টগুলোই এইচএস লেভেল পোস্ট। একজন স্টুডেন্ট রেলের এনটিপিসির সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে যদি তার গ্র্যাজুয়েশন থাকে লেভেল 2, 3, 4, 5, 6 সব পোস্টের জন্য। আর যদি শুধুমাত্র এইচএস পাস থাকো তাহলে লেভেল 2 এবং লেভেল 3। অবশ্যই 12 পাসদের জন্য 50% নাম্বার লাগবে। আর গ্র্যাজুয়েট হয়ে গেলে উচ্চ মাধ্যমিকের নাম্বারের কোনো কড়াকড়ি নেই। সব পোস্টের জন্য মেডিকেল হয়, কিন্তু বাকি পোস্টদের মেডিকেলে খুব বেশি কড়াকড়ি থাকে না। স্টেশন মাস্টার এবং গুডস গার্ড যেহেতু এরা তোমার সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ে, এই জন্য এদের। আরআরবি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যে বোর্ডের মাধ্যমে রেল দ্বারা সরকারি চাকরি, তোমার যদি রেলের জায়গায় সরকারি চাকরি পাওয়ার ইচ্ছা থাকে তো যে বোর্ড পরীক্ষা নেয় সেই বোর্ডের নাম হচ্ছে আরআরবি। আরআরবি অনেক রকম পরীক্ষা নেয়, কারণ রেলের অনেক রকম ডিপার্টমেন্ট থাকে, যেমন ধরো লোকো পাইলট থাকে, যেমন ধরো জুনিয়র ইঞ্জিনিয়ার থাকে, যেমন গ্রুপ ডি স্টাফ থাকে, সেরকম ক্লারিক্যাল ক্যাডারও থাকে যারা টিকিট চেক করে, টিটি, টিসি, যারা স্টেশনের টিকিট কাটছে, এগুলো হচ্ছে ক্লারিক্যাল। এবং এটাই হচ্ছে এনটিপিসি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। একসাথে সমস্ত পোস্টে অ্যাপ্লাই করা যাবে, যতগুলো পোস্টে খুশি একসাথে অ্যাপ্লাই করতে পারবে, কোথাও কোনো অসুবিধা থাকে না। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ হলো কিনা সেটাই সব থেকে বড় কথা। 50% এইচএস এর মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের অল সাবজেক্ট যেগুলো কম্পালসারি সাবজেক্ট তার রেসপেক্টে 50%। যদি এইচএস পাস শুধু শিক্ষাগত যোগ্যতা হয় তাহলে 50%, কিন্তু যদি কেউ গ্র্যাজুয়েট থাকে তাহলে এইচএস এ তুমি মিনিমাম পাস করলেই হলো, কোনো নাম্বারের কড়াকড়ি নেই। আর এসসি এসটি যদি হও তাহলে 50% নাম্বারের কড়াকড়ি নেই। আর কারোর কিছু জানার আছে? অ্যাডিশনাল সাবজেক্ট লাগে না, অ্যাডিশনাল সাবজেক্টে কেউ ফেল করে গেলে উচ্চ মাধ্যমিক পাস হয়ে যায়। রেলের যে কোনো একটা জন্য অ্যাপ্লাই করা যায়, তুমি যে কোনো একটা জন্য সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আলাদা আলাদা জন্য অ্যাপ্লাই করলে দুটো জনেরই ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। কোনো কম্পিউটার সার্টিফিকেট লাগে না। এই সিটের জন্য নাম্বারে কাট অফে অনেক ডিসকাউন্ট থাকবে, আর কি থাকবে, কাট অফে কম যাবে। পরীক্ষা লেভেল সিবিটি 1 একটাই হয়, সমস্ত লেভেলের জন্য একটাই পরীক্ষা হয়। আর সিবিটি 2 তে হয় উচ্চ মাধ্যমিক, মানে প্রত্যেকটা লেভেলে আলাদা আলাদা পরীক্ষা। লেভেল 2, লেভেল 3, লেভেল 4, 5, 6 প্রত্যেকটা আলাদা আলাদা পরীক্ষা হবে। আর লেভেল সিবিটি 1 একটাই পরীক্ষা হবে। ওই একটা পরীক্ষার রেসপেক্টেই কাট অফ চলে আসবে। কিন্তু সিবিটি 2 আলাদা আলাদা পরীক্ষা হয়, প্রত্যেকটা লেভেলের আলাদা আলাদা পরীক্ষা। অর্থাৎ লেভেল যতগুলো লেভেলের জন্য পাস করবে ততগুলো লেভেলের জন্য পরীক্ষা দিতে পারবে। মাইক অন আছে, যদি কেউ মাইক অন করে কিছু বলতে চাও তো মাইক অন করেও বলতে পারো। যদি উচ্চ মাধ্যমিক পাস, এই যদি গ্র্যাজুয়েট হও তাহলে উচ্চ মাধ্যমিক পাসের নাম্বারের কোনো কড়াকড়ি নেই। 12 পাসদের জন্য লেভেল 2 আর লেভেল 3। আর কারোর কিছু জানার আছে মাইক অন করে বলতে পারো, অসুবিধা নেই।
আরে প্রিভিয়াস ইয়ারের কাট অফ কত ছিল সেটার জন্য বিএসএসইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটাতে চলে যাও, ওখানে ডিটেলসে শুধুমাত্র আরআরবি কলকাতা নয় সমস্ত জোনের কাট অফ নিয়ে আমরা আলোচনা করেছি। কলকাতা, মালদা, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গলের আলাদা করে আলোচনা করেছি এবং সমস্ত কাট অফ, সমস্ত লেভেল পুরো ডিটেলসে আলোচনা করা আছে। তোমরা যে যে জোনের কাট অফ দেখতে চাও সবকিছু অ্যাভেলেবেল আছে, সব ইনফরমেশন আমাদের ইউটিউব চ্যানেলে পড়ে আছে। একটু ভিডিওগুলোকে দেখো, পোস্ট, কাট অফ, কি কোয়ালিফিকেশন, কি নাম্বার সব দেওয়া আছে একদম। স্যার এসে গেছেন, স্যার কিছু যদি বলেন। একেবারে। তো তোমাদের সবাইকে বলছি, কম্পিটিটিভ প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন বিএসএসসিআই সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে তোমাদের জন্য, ঠিক আছে? যারা আমাদের অলরেডি ব্যাচে ভর্তি হয়েছো, কারা কারা এরকম আছো রেলের ব্যাচে অলরেডি ভর্তি হয়েছো, তারা কি কি অ্যাক্সেস ক্লাস শুরু হওয়ার আগেই পেয়ে গেছো একটু জানাও তো। কে কে ভর্তি হয়েছো? আছো কেউ? না কেউ তো থাকবে। কে আছো একটু জানাও তাড়াতাড়ি। দাঁড়াও তোমাদের মাইকটাকে অন করি। বলো কে আছো? রঞ্জিত। আর হ্যাঁ স্যার ভর্তি হয়েছি, সুমিত মাহাতো। আচ্ছা, যে কেউ একজন মাইক অন করো, মাইক অন করে বলো যে অ্যাপের মধ্যে কি কি অ্যাক্সেস ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো। কে আছো তাড়াতাড়ি? সীমা বাড়ি। সীমা বলো। হ্যাঁ বলো বলো স্যার বলো। খুব ভালো লাগছে অ্যাপ ব্যবহার করে। অ্যাপের মধ্যে অনেক কিছুই ফেসিলিটি পাচ্ছি। সেখানে কিছুদিন মক টেস্টও দিয়েছিলাম, ডেইলি মক টেস্ট, এবং পিডিএফ পেয়েছি। যে মেটেরিয়ালসগুলো খুব ভালো লাগছে পড়তে, তথ্য সমৃদ্ধ রয়েছে, এবং লাইভ ক্লাস অ্যাক্সেস করতে পেরেছি। কুইজ, কারেন্ট অ্যাফেয়ারকে বিভিন্নভাবে দেখানো হয়েছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সাজানো হয়েছে, যেটা খুব পড়তে ইন্টারেস্টিং লাগছে। এবং ইবুক যেগুলো রয়েছে প্রত্যেকটাই দেখলাম খুব সুন্দরভাবে সাজানো, টপিক ওয়াইজ, যাতে সহজে মুখস্থ করা যায়, খুব তথ্য সমৃদ্ধ। খুব ভালো লাগছে এক কথা, এবং বুঝতে পারছি যে আমরা ঠিক সফলতার দিকে এগিয়ে চলেছি যেভাবে সাজানো হয়েছে পুরো আচ্ছা বিষয়টা। সুমিত, এতটা আশা করেছিলে ভর্তি হওয়ার আগে? হ্যাঁ স্যার, প্রথমবারে অতটা বুঝতে পারিনি, কিন্তু ব্যবহার করতে করতে ভালো লাগছে। না স্যার, এছাড়াও বেলুড় মঠের প্রতি আমাদের একটা আলাদা এক্সপেকটেশন থাকে। আপনারা অনেক ফ্রি ক্লাসও করিয়েছেন, নেটেরও আমি কোচিং করেছি, তাতে আমি দেখেছি খুব উচ্চমানের পড়ানো হয়। সেই কারণে আমি কম্পিটিটিভে এডমিশন নিলাম এখানে। বেশ বেশ, থ্যাংক ইউ সুমিত। আচ্ছা সীমা বারিক বলো। সীমা শোনা যাচ্ছে? সীমা হ্যাঁ স্যার। বারিক, হ্যাঁ হ্যালো। বলো কি কি পেয়েছো অ্যাপের মধ্যে কম্পিটিটিভে? হ্যাঁ স্যার, এই যে ধরুন ই বুক, তারপরে আপনার ই ম্যাগাজিন, যেটা বাংলা, আমার যেটা প্রবলেম হতো একটু ইংলিশটা একটু টাফ লাগতো, তার কারণে যেটা আপনারা বের করেছেন বাংলায়, মানে খুবই আমি উপকৃত হয়েছি। উইকলি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আমি কয়েকটা মক টেস্টও দিয়েছিলাম। মানে কোশ্চেনের লেভেল তো বলা যায় না, আমি তো আগেও বিএসসিসি থেকে প্রাইমারি টেস্ট দিয়েছিলাম 22 সালে। তো আমার এগুলো জানা আছে যে বিএসসিসিআই থেকে আনএক্সপেক্টেড কিছু মানে আশা নেই, যে যা মানে ওর থেকে বেশি অনেক কিছু পাওয়া যায় যেটা আমরা করতে পারি না। আমি অনেক, বিএসএসসিআই মানেই একটু বেশি বেশি জিনিসপত্র। হ্যাঁ সব সব দিক থেকে। আর যে না ভর্তি হয়েছে ক্লাস করেছে ও বুঝতে পারবে না যে ওখান থেকে কি পাওয়া যায়। তো আমি অনেক পুরনো স্টুডেন্ট বিএসসিসি এর, তাই আমার কোনো আর কোয়ারি নেই। মানে আমি জাস্ট নোটিফিকেশনটা ফার্স্ট দেখেছিলাম আপনাদের, যে রেলের জন্য আপনারা ক্লাস করাচ্ছেন। তো আমি যখন ওখানে কম্পিটিটিভ সেক্টরে ফোন করি, আমি কিন্তু ওখানে ম্যাডামকে আর জিজ্ঞেস করিনি যে কত ঘন্টার ক্লাস, কি ক্লাস হবে, কেমন ক্লাস, কারণ আমি জানি, আমি জাস্ট স্যার ম্যাম কবে ভর্তি হবে বা কত ডেট কি আছে, কবে থেকে ক্লাস শুরু হবে, ওইটুকু ইনফরমেশন নিয়ে আমি ভর্তি হয়ে গেছি। আমার আর কোনো কোয়ারি ছিল না। আমি জানি যে আমি না চাইতেই প্রচুর পাবো, যেটা হয়তো আমি পড়ে শেষ করতে পারবো না। তো মানে যেরকমটা আশা করেছিলে সেরকমটাই হচ্ছে তো? হ্যাঁ, তার থেকে অনেক বেশি, অনেক বেশি। যারা একদম। নতুন ভর্তি হয়েছে তারা বুঝতে পারবে যে বিএসসিসিআই। আচ্ছা, যারা ভর্তি হবে বলে ভাবছে কিন্তু মানে একটা দোনামোনাতে ভুগছে যে এতগুলো টাকা, অন্য জায়গাতে তো 200-500 টাকায় কোচিং হয়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সেখানে বলবো আমরা তো অনেক টাকাই
আজে বাজে খরচ করে থাকি। আমাদের এখন রিচার্জই চলে যায় মাসে 500-600 টাকা। তো সেদিক থেকে দেখতে গেলে বিএসসি সেই 6,000 টাকায় যেটা কম্বো ব্যাচটা দিয়েছে, 6,000 টাকায় ধরুন 12 মাস 1 বছরের জন্য দিয়েছে। তো ওইটাকে ভাগ করে ফেলে ওই রিচার্জের সমানই চলে আসছে। একটা 500 টাকার মানে মাসে খরচ হচ্ছে। তো বর্তমান দিনে 500 টাকাটা 500 টাকায় এত ভালো জিনিস পাওয়া যায় না। থ্যাংক ইউ সীমা। আচ্ছা, অন্যান্য আর কেউ? অনন্যাকে দেখছি, অনন্যা দড়িয়া, আমাদের অনেক পুরনো স্টুডেন্ট, সাকসেসফুল স্টুডেন্ট। একদম বাপ্পা দেবনাথ লিখছে, হ্যাঁ স্যার ক্লার্কশিপ ব্যাচে ছিলাম, খুবই ভালো এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ বাপ্পা। অনন্যা বলো, বহুদিন পর অনন্যাকে দেখা। অনন্যা কি ভর্তি হয়েছো না হবে বলে ভাবছো এখনো? আচ্ছা, অনন্যার মাইক এখনো খোলেনি। বেশ, আরো অনেক চেনা মুখ দেখতে পাচ্ছি। অনুশ্রী দত্ত, বাপ্পা তো অনেক পুরনো। জয়শ্রী সি, আমি যদি খুব ভুল না করি। আচ্ছা, কি পাচ্ছ অ্যাপে? আপনাকে নতুন করে কি বলবো, সবকিছুই আপনারা দেন। ডেইলি অ্যাসাইনমেন্টস পাচ্ছ নিয়মিত? টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স? হ্যাঁ। বেশ ঠিক আছে, থ্যাংক ইউ। যারা ইতিমধ্যে ভর্তি হয়েছে তাদেরকে বলি, আজকে রাত্রে বা আগামীকাল সকালে তোমাদের অ্যাপে ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনে তোমরা পেড ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। প্রত্যেকে সেই গ্রুপে জয়েন করে যেও। আগামীকাল থেকে শুধুমাত্র পেড ব্যাচ, কোনো লিঙ্ক শেয়ার হবে না, শুধু অ্যাপ থেকেই জয়েন করতে পারবে এবং যারা ভর্তি হয়েছে তারাই জয়েন করতে পারবে। ঠিক আছে, তোমাদের সঙ্গে এই 10টা দিন কাটাতে পেরে খুব ভালো লাগলো। যারা ভর্তি হতে পারছো না তাদের চিন্তার কোনো কারণ নেই। ইউটিউবে আমরা যেরকম আপডেট দিতে থাকি সেরকম দিতে থাকবো। সঙ্গে থাকো, গ্রুপে থাকো, আমাদের সঙ্গে থাকো। আমি এটুকু বলতে পারি, ফ্রিতেও এত কিছু পাওয়া যায় সেটাও তোমরা পাবে। তবে যারা খুব সিরিয়াসলি মানে জীবনে একদম পণ করে নিয়েছো, রেল আমাকে লাগাতেই হবে, তারা একবার বিএসএসসিআই কে ভরসা করে দেখতে পারো। এখানে অনন্যাকে আমার মনে পড়ে, ও অফলাইন ব্যাচের স্টুডেন্ট কোভিডের আগে, এবং আমাদের এখানে পড়ে কিন্তু ও মানে খুব তাড়াতাড়ি নেটটা পেয়ে গেছে। কি অনন্যা, তাই তো? হ্যাঁ স্যার, নেট সেট দুটোই। একদম ঠিক আছে। তো ওরা দুই বন্ধু, ঠিক আছে, একসঙ্গে আসতো, আমি বন্ধু বলে ডাকতাম। ঠিক আছে, তো যাই হোক, তো আমি এটুকু বলতে পারি, বিএসএসসিআই আমার স্বপ্নের প্রতিষ্ঠান। তোমাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আমরা সর্বদা কাজ করছি। ঠিক আছে, তো দেখা হচ্ছে কালকে পেড ব্যাচে। আজকে এই পর্যন্তই। সকলকে শুভরাত্রি, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। পাশাপাশি জানিয়ে রাখি, কম্পিটিটিভ অনেক নতুন কিছু নিয়ে আসছে। এই আগস্ট মাস কম্পিটিটিভের জন্য একটা যুগান্তকারী মাস হতে চলেছে। যারা এখনো আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও। আর বলে রাখি, কালকেই 50% লাস্ট ডেট, তারপরে কিন্তু আর সুযোগ পাবে না। যদি ভর্তি না হও, হাত কামড়াতে হবে অন্তত 15 থেকে 20 দিনের মধ্যে, এটা আমি গ্যারেন্টি দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ সৌরভ স্যার। একটা ইনফরমেশন যা সবার জন্য দিয়ে দিই, যে বিএসসিসিআই কম্পিটিটিভ কতটা আপডেট আছে সবসময়। তোমরা যারা এসএসসি এমটিএস এর ফর্ম ফিল আপ করেছিল তাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। জাস্ট 5 মিনিট আগে এসএসসি তার ওয়েবসাইটে এই ইনফরমেশনটা দিয়ে দিয়েছে যে আজকে লাস্ট ডেট ছিল এসএসসি এমটিএস এর ফর্ম ফিল আপ করার, সেটাকে বাড়িয়ে কিন্তু 3/8/2024 করা হয়েছে। এবং ঠিক জাস্ট 2 মিনিট আগে এসএসসি তার ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে যে 4,887 যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিটাকে বাড়িয়ে কিন্তু 6,144 করা হয়েছে। এবং তোমরা কিন্তু এরকমই আপডেট বিএসসিসিআই তে শুধুমাত্র সেকেন্ডের মধ্যে পাবে। যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে বিএসসিসিআই কম্পিটিটিভ। সবাইকে থ্যাংক ইউ স্যার। শুধু একটাই কথা বলবো, জুড়ে থাকো, লস হবে না, লাভ পাবে। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো একটু নোটিফিকেশন এসে বিরক্তি হবে, তবে সে নোটিফিকেশন তোমার জন্য, তোমার কাজের জন্য, তোমার সাফল্যের জন্য, এটুকু বলতে পারি। সকলে ভালো থাকো, সকলকে শুভরাত্রি।